আলিফ তিনি দারুণ একটা ঘটনা দিয়ে শুরু করবেন আজকের এই এপিসোডটি। তো গতদিন ছিল স্পেশাল এপিসোড, আজকের এপিসোডটিকে আমরা চাই আরো স্পেশাল করতে। আগামী এপিসোড আরো স্পেশাল হতে পারে যদি আপনি আসেন। সো চলুন আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক রাত জেগে সবাই ঘটনাগুলো শুনেন, আমার ঘটনা আজকে রাত জেগেই শুনবেন। রাসেল ভাই অনেক ধন্যবাদ। আসলে শুরু থেকেই অনেকদিন হয়ে গেল রাসেল ভাই, প্রায় অনেকদিন, 2011 থেকে 2017, অনেকদিন। তো আপনারা সবাই ঘটনা শেয়ার করবেন, এটাই চাই আমরা সব সময়। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, আজকে যে ঘটনা শেয়ার করবো তো আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা। ওনার কথা মতে যে 82 বা 83 মাঝামাঝির দিকের এই ঘটনাটি ঘটে তার সাথে। এরকম ঘটনা আসলে মনে হয় না রাসেল ভাই আমার কারোর সাথে ঘটে গেছে বা কিছু এরকম, আমি কখনো এরকম ঘটনা ঘটবে বা কারোর সাথে আমি এরকম ঘটনা শুনতে পারবো এটা কখনো চিন্তা করিনি। তো যাই হোক, উনি ওনার বাসা থেকে প্রায় 6-7 কিলো দূরে ওনার যে দোকানটা কেনে আর কি, একটি দোকান কেনে। সেই দোকানে প্রথমে সে একজনের আন্ডারেই ছিল, এক জায়গায় বসে টাইপরাইটার দিয়ে দলিল লিখতো, কিন্তু একটা পর্যায়ে এই দলিল লিখতে তিনি নিজের দোকান দেন। তো উনি দোকানটা কিনে এক প্রকার রাসেল ভাই মনে হচ্ছে যে দশ খেয়ে গেছে বা একটু বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছে যে আমি দোকানটা কিনলাম 3.5 লক্ষ টাকা খরচ করে, অথচ আশেপাশের দোকানদাররা বলছে যে ওই জায়গাটার দোকানের দাম ম্যাক্সিমাম 50 থেকে 60 হাজার টাকা। তো সে খুব বোকা বনে গেল যে আমি এত বেশি দিয়ে কেন কিনলাম। তো এই জিনিসগুলো আসলে রাসেল ভাই আমার ঘটনার সাথে কোনোটাই সম্পৃক্ত রাখেন আর কি। তো উনি যেদিন ঘটনাটি ঘটে সেদিন, আর বলে রাখি রাসেল ভাই, উনি যে দোকানটা খোলে বা বন্ধ করে, সচরাচর ওনার দোকানটা বন্ধ হয় রাত 9টার মধ্যে। আর ওনার সাথে একজন লোক থাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দোকান খোলা বা শুরু থেকে থাকে হেল্প করার জন্য। সেই ছেলেটা আবার অনেক দূরে থাকবার কারণে বাস ধরতে হয়। তো এত আগের ঘটনা, ওখানে বাসও এত পাওয়া যেত না। তো আগে বাসটা ধরবার জন্য সে সন্ধ্যা 7টার মধ্যে চলে যেত। তো নর্মালি রাত 9টার মধ্যে দোকানটা ক্লোজ হয়ে যেত। কিন্তু উনি কেন জানি যেদিন ঘটনার কথা বলবো আজকে, যে ঘটনার দিনে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল না। এটা হচ্ছে আসল কথা। দোকানটা বন্ধ করতে চাচ্ছিল না। কেন বন্ধ করতে চাচ্ছিল না এটার ভাষা উনি জানেন না, এটার কারণ উনি জানেন না, যে এটার ভাষা আমার কাছে নাই। উনি বলেন যে আমি এই দোকানটা আমার বন্ধই করতে ইচ্ছা, রাত 9টা বেজে গেছে। নর্মালি 9টা 9:30 মধ্যে দোকান বন্ধ করি, কিন্তু ওদিন রাত 11টা বেজে যায় রাসেল ভাই। রাত 11টা, 1982 সাল, অনেক রাত। তো রাত 11টার পরে উনি দোকানেই বসেছিলেন। হঠাৎ করে দুজন লোক তার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি দলিল লেখেন? তো এইটা বলার পরপরই উনি অ্যান্সার দেওয়ার আগেই যিনি ফিল করতে থাকেন যে ওনার বুকে প্রচন্ড ব্যথা হতে থাকে এবং তার মনে হয় যে তার শরীর থেকে সব অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে পড়ছে। এত ব্যথার একটা পর্যায়ে সহ্য করতে না পেরে রাসেল ভাই উনি অজ্ঞান হয়ে যায়। খুব ইন্টারেস্টিং জায়গা, কিন্তু ভালো করে শুনবেন সবাই মন দিয়ে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙে। আচ্ছা, ঘুম ভাঙার পরে আমি সবাইকে একটু দয়া করে ফিল করতে বলবো, আপনারা যদি একটা বদ্ধ ঘরে আবদ্ধ অবস্থায় শুয়ে থাকেন, কিচ্ছু না, খালি অন্ধকার, চোখটা খুলে খালি অন্ধকারই দেখবেন আপনি। উনি এক্স্যাক্টলি সেটাই দেখছিলেন। কোনা দিয়ে একটা ফুটা দিয়ে একটা সামান্য আলো আসছে না। উনি বারবার চিন্তা করতে থাকেন, আমি কি আসলে, আমার কি হার্ট অ্যাটাক হলো বা কিছু একটা, আমি কি হাসপাতালে নিয়ে আসছে, নাকি আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না বা আমি চোখে দেখছি না, নাকি এখনই ডাক্তার আসবে। এরকম প্রায় অনেকক্ষণ চিন্তা করবার পরে ওনার রাসেল ভাই শরীরে টায়ার্ডনেস বা কি, উনি ওনার শরীর নাড়াতে পারছিল না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, শরীর নাড়াতে পারছিল না। তো উনি ঘুমিয়ে যায়। এত অন্ধকারে আপনি সাধারণত শুলেই দেখবেন যে একটু অন্ধকারের মধ্যে কিছুক্ষণ চোখ খোলা রাখলে একটা পর্যায়ে ঘুম চলে আসবে। এটা আপনি যদি টেস্ট করতে চান রাসেল ভাই, টেস্ট না, আমি নিজে দেখেছি আর কি। তো উনি ঘুমিয়ে যায়, এরপরে আবারও ঘুম ভাঙে, কিন্তু কোনো চেঞ্জ না রাসেল ভাই। ঘুম ভাঙার পর দেখছে সেই অন্ধকার মতো অন্ধকারই আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা রাসেল ভাই, উনি যখনই চোখ খুলছে তখনই তার মনে হচ্ছে যে রুমটা অনেক ঠান্ডা, অনেক হিম শীতল একটা রুম, খুবই ঠান্ডা একটা রুম। এই রুমের ভিতরে সেই জিনিসটা যেটা ফিল করতে পারছিল, তার শরীরের নিচে মনে হচ্ছিল কিছু একটা আছে, নরম কিছু একটা বস্তু, চোখা খাড়া তার শরীরের পিঠ দিয়ে সেটা সে ফিল করতে পারছিল, কিন্তু সে নাড়াতে পারছিল না। তার হাতের কোনো অংশ, পায়ের কোনো অংশ নাড়াতে পারছিল না, বডির কোনো পার্টসই নাড়াতে পারছিল না। রাদার দেন সেন্সটাই কাজ করছিল। ইভেন সে যে কথা বলবে, কথা বলার কোনো সুযোগ নেই। সে শুয়েছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে নাক দিয়ে স্মেল পাচ্ছিল,
স্মেলটা বাঁশের গন্ধের। আচ্ছা। তো অনেকক্ষণ সে এরকম চোখ খুলে থাকার পরও তো একটা সময় সে চিন্তা করে থাকে আমি মনে হয় অন্ধ হয়ে গেছি, অথবা আমাকে কেউ অপহরণ করেছে, আমাকে কেউ অপহরণ করে নিয়ে আসছে। নাহলে এরকম ভাবে একটা বদ্ধ ঘরে, এমন অন্ধকার ঘরে আমি কখনো এরকম অন্ধকার দেখিনি। রাতের বেলা এত অন্ধকার হয় না। হঠাৎ করে একটা ভয়েস আসে রাসেল ভাই। ভয়েসটা জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। আচ্ছা। উনি কোনো অ্যান্সার দেওয়ার শক্তি নেই, মুখ দিয়ে ঠোঁটও নাড়াতে পারছে না ঠিক মতো, উনি কিছু বলতে পারছে না। আবার জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। আবার ভয়েসটা আসছে এমন যে ভাঙা রেডিওতে যেমন ভয়েসটা আপনি মাঝে মাঝে রেডিওর মধ্যে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হয় বা মানে ট্রান্সমিশন প্রবলেম হলে যেরকম হয়, ভেঙে ভেঙে আসতেছে গলাটা, একটু দেরিতে আসতেছে ভয়েসটা, এরকম কিছু একটা। তো বলতেছে যে আপনি কেমন আছেন। উনি কিছু বলার সাহস তো পরের কথা, উনি কথা বলতেই পারছিলেন না। হঠাৎ করে আবার বলে উঠলো দেখেন ওইখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে। আচ্ছা। বলছেও না যে কোথায়, যে বলছে যে ওখানে একটা জিন্দা লাশ কবর দেওয়া আছে, 8-10টা আঙ্গুল আছে। আচ্ছা। আর আমাদের একজন লোক আছে, ওখান থেকে সরে যান, এটাই আপনার প্রথম এবং শেষ ওয়ার্নিং। ওকে। এরকম একটা ভয়েস আসলো। ভয়েস আসার পর উনি দেখলো যে ভয়েসটা যখন চলে যায় কিছুক্ষণ পরে একটা সাউন্ড আসতে থাকে। প্রথমে সাউন্ডটা খুবই তীক্ষ্ণ, এরপর আরো তীক্ষ্ণ হতে থাকে, কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ। আচ্ছা। তিলাওয়াতটা চলতে থাকে রাসেল ভাই, অনেকক্ষণ চলতে থাকে আর নন স্টপ চলতে থাকে। এই তিলাওয়াত শুনতে শুনতে সে একটা সময় ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর রাসেল ভাই ঘুম ভাঙে এমন অবস্থায় চোখের মধ্যে মানে পানি পড়ছে, পানি পড়ে চোখের মধ্যে, মানে সে ফিল করলো যে আমার চোখে কিছু পানি টানি পড়লো। এই তার ঘুম প্রপারলি ভাঙলো, সে চোখ খুলে দেখতে পাচ্ছে যে আকাশ উপরে, এবং যে জায়গাটা সে শুয়েছিল সেই জায়গাটা তার বুকের উপর অনেকগুলো মাটি। আচ্ছা। আর হাতের পাশে অনেকগুলো বাঁশ। ওকে। মাটিটা তার একদম শরীরের উপরে পড়েছে, এরকম অবস্থা। সে ব্যথাও পাচ্ছে। তো ইম্পর্টেন্ট কথা, সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে উপরে একজন লোক দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো লোকটা বারবার জিজ্ঞেস করছে আপনি এখানে কি করেন। কোমরে হাত দিয়ে হাঁটুর মানে কোমরে ঝুঁকে দাঁড়িয়ে, মাথাটা নিচু করে। সে চোখ খুলে দেখছে তার মুখের উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে উপরে। তো আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমি একটা কবরের কথাই বলছি। তো সে যখন তার শরীরের নিচে একটু উপরে উঠতে গেল, তো দেখলো যে তার শরীরের নিচে আরেকটি দেহ। এটা একটা কবর এবং এটা একটা লাশ। আচ্ছা। মজার বিষয়, লাশ এত নরম কেন, তাই না? সবাই একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, লাশ এত নরম কেন? তো কবরের ভিতরেই ছিল। তো সেই লোকটা তাকে হেল্প করে উপর ওঠার জন্য, এবং উঠেই দেখে অনেক মানুষ। তারা সবাই কেন এসছে এখানে? তো সে জিজ্ঞেস করতে থাকে আমি এখানে কিভাবে আসলাম, আমি তো জানি না এখানে কিভাবে আসলাম। তো ওনারা ওই যে লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, সে জিজ্ঞেস করতে থাকে আপনি লাশ চুরি করতে আসেন, ওরা ধরো আগে। তো উনি অনেকবার চেষ্টা করলো বোঝানোর জন্য, না ভাই আমি লাশ চুরি করতে আসি নাই, আমি রাত্রেবেলা এখানে, আমার ঘুমিয়ে এখানে ভাঙছে, আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। তো উনি সব বলে যে আমি রাত্রেবেলা এখানেই শুয়েছিলাম। তো উনি যখন ঘুরে দেখে যে উনি একটা ডেড বডির উপরেই শুয়েছিল, তো ওই লোকটা তখন বলে যে এটা আমার বাবার কবর, 5 থেকে 6 দিন আগে এই কবরটা দেওয়া হয়েছিল রাসেল ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটু স্যাঁতস্যাঁতে লাগছিল। বলছিলাম তার ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছিল, তার ঘুম ভাঙে, তার শরীরের উপর মাটি পড়ার কারণে। লোকগুলা আসে হচ্ছে ওই কবরটার মধ্যে মাটি ডেবে যাওয়ার কারণে, আবার মাটি দিয়ে কবরটা ঠিক করবার জন্য। এই এসেই ওনাকে পায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়। ওরা যারা লোকজন ছিল তারা সব খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে যায়। এরপরে খুবই স্বাভাবিক, অসম্ভব, মানে এটা আপনি কখনো চিন্তা করতে, ওই সিচুয়েশনটা চিন্তা করলে কেমন লাগে, খুব অদ্ভুত লাগে না? আপনি এত রাত ধরে অন্ধকারের ভিতরে ছিল, উঠে দেখে যে আমি একটা কবরের ভিতরে শুয়ে আছি, আমার তখন নিচে একটা ডেড বডি ছিল। সে উঠে ওই লোকটাকে সবকিছু বলে, এবং তার উঠার পরে সে আর তার হাত পা নাড়াতে পারছিল না। এই কবরটা কতদিনের পুরনো? সে 5-6 দিন আগে। রাসেল ভাই 5-6 দিন আগে পুরনো, এবং এইটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি কেন 5-6 দিন পুরনো। তো উনি ওই কয়েকদিন ওই বাসায় 2 দিনের মতো ছিল। ছেলেতে ছাড় যাওয়ার পরে তার বাসায় যায়। তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞেস করে বাবা 7 দিন ধরে তুমি কোথায় ছিলা, তখন সে বলে আমি মানিকগঞ্জে ছিলাম। কিভাবে ছিলাম সেটা তোদেরকে আর নাই বলি। আচ্ছা। তার ফ্যামিলি হয়তো ভয় পেয়ে যেতে পারতো বা ভয় পেয়ে যেত। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়তো,
পড়া শেষ করে একটা জায়গায় চাকরি করতো। তো আরেকটা কথা রাসেল ভাই, এটা স্কিপ করে গেছি, জানি না এটা বলা ঠিক হবে কিনা। উনি যখন ওঠে তার ওনার শরীরের উপরে একটা আঙ্গুল ছিটানো ছিল। আচ্ছা, একটা কাটা আঙ্গুল ছিটানো ছিল। ওঠার পরে উনি ওই লোকটার হাত ধরে যে ওঠে, এরপরে এত মানুষ দেখার পর উনি জিনিসটা ভুলে যায়, উনি জিনিসটা ওভারলুক করে যায়। কিন্তু জিনিসটা ওনার মাথায় থেকে যায় যে আমি এই জিনিসটা ফেস করে উপরে উঠি। তো আসলে 5-6 দিন আগের খবর, 7 দিন ধরে তিনি নিখোঁজ। তার মানে ওই তার দোকান থেকেই তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ওই দিনই ওই খবরটা দেওয়া হয় রাসেল ভাই। রাইট। তো প্রায় 1 মাস রাসেল ভাই ওই জায়গায় কাজ না করে থাকার কারণে দোকানটা প্রায় অকেজো হয়ে যায়। অকেজো হয়ে যায় মানে কি, সে 1 মাস ধরে অচল অবস্থায় পড়ে যায়, সে মুভ করতে পারে না, তার বডি মুভ করতে পারে না। তো ওই জায়গায় সে যদি চাকরি না করে, ওই জায়গায় দোকান যদি না চালায়, তো চালানোর দরকার নেই। সে কি করে, ভাড়া দেওয়ার জন্য প্রায় অনেকদিন ওয়েট করে, 7 মান্থস, কোনো 7 মাস কোনো ভাড়া হয় না রাসেল ভাই। একটা পর্যায়ে সেটা বিক্রি করে দিতে হয়। বিক্রি করার পর রাসেল ভাই কি হয় সেটা তিনি আমাকে প্রপারলি বলেন নাই। তো বিক্রি করার পর তিনি আর ওই জায়গায় আর কখনোই যান নাই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, ওই 7 মাস পরে যখন বিক্রি করে যায়, বিক্রি করে দেওয়ার 1 মাস পর তার ছেলে যে জায়গায় চাকরি করতো, ঠিক সেই জায়গা থেকে আপনার তার একটা অ্যাক্সিডেন্টে ছেলেটার 8টা আঙ্গুল খোয়া পড়ে একটা মেশিন। ও মাই গড! তার মানে ওই যে গায়ের উপরে বা শরীরের উপরে যে আঙ্গুলগুলো, কাঁচা আঙ্গুলগুলো ছিটানো ছিল, ওইটা ওয়ার্নিং। কেমন উইয়ার্ড একটা দৃশ্য যে আমার শরীরের চারপাশে কাঁটা আঙ্গুল ছিটানো, কেটে কাঁটা আঙ্গুল পোড়া শরীরের উপরে, এবং সেটাই ঘটে ঠিক 8 মাস পরে তার ছেলের সাথে। মানে এটা ওয়ার্নিং হিসেবে ছিল এবং সে আসলে কিছুই কন্টিনিউ করতে পারে না। মানে এটা যদি আমরা একটু চিন্তা করি, জাস্ট একটু যদি ভেবে দেখি আমরা, যে এটা হচ্ছে যদি ভেবে দেখি যে একটা মানুষ, আমি হয়তো বা আমরা কেউ শুয়ে আছি, ঘুম থেকে উঠলাম, উঠে যদি দেখি যে আসলে এরকম একটা কবরের মধ্যে, যে কবরটা অর্ধেক ভাঙা, সেই কবরের মধ্যে শুয়ে আছি এবং আপনার শরীরের উপর মাটি পড়ে আছে, শরীরের উপরে মাটি পড়ে আছে, উপর থেকে পানি পড়ছে, এবং সেই সাথে যদি আবার খেয়াল করি যে আমার হাতে, আমার শরীরের উপরে কিছু কাটা আঙুল ছড়ানো। আসলে আমি চিন্তা করে হয়তো আসলে ঘটনাটা বলে দিচ্ছি, যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো সবাই আসল ভাই জিনিসটা। মানে কবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি কালকে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার বালিশের নিচে একটা কাটা আঙুল, আপনি যদি হঠাৎ করে আপনার বাথরুমে গিয়ে দেখেন আপনার বেসিনের মধ্যে একটা কাটা আঙুল, বা আপনি যদি এমনিতে ঘরে এমনি অসাবধানে পা ফেলতে গিয়ে দেখেন যে একটা কাটা আঙুল পড়ে আছে ঘরের মধ্যে, কেমন লাগবে আপনার? মানে আপনি এইটা আমাকে একটু জানান যে কেমন লাগবে। যদি মনে হয় যে না, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কাটা আঙ্গুল আর চুইংগামের র্যাপার একই জিনিস, তাহলে অন্য ব্যাপার, বাট কেমন লাগবে? আমি ওই যে আপনার বললাম যে রাসেল ভাই অন্ধকার ঘরের ভেতরে 7 দিন, আমি চিন্তা করছি যে রাসেল ভাই 7 দিন একটা ঘরে আলো নাই, বাতাস নাই, না খাওয়া। আমি যখন ঘুম ভাঙার পর আমি অন্ধকারে দেখছি, মানে 5-6 দিন আমি কবরের ভেতরে আছি, উইদাউট খাওয়া, অক্সিজেন নাই, গন্ধ, বাঁশের গন্ধ, মানে আপনি সার্ভাইভ করেন। কিন্তু মজার বিষয় রাসেল ভাই, তার এই কয়েকদিনে কোনো ধরনের, মানে ওই কয়েকদিন তার প্রচন্ড ঠান্ডা লাগে ওই জায়গাটা। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কিন্তু রাসেল ভাই এই ঘটনাটা আমাকেই তিনি বলেছেন, আজকে বলার পর ওনার পরিবারের সবাই শুনছে কিনা আমি জানি না, কিন্তু ওনার পরিবারের কেউ কিছু এই কথা জানে না, এই ঘটনা এখনো জানে না। আমি হয়তো এখানে শেয়ার করছি, কিন্তু তার পরিবারের কেউ ঘটনা এখনো পর্যন্ত জানে না। বুঝতে পেরেছি, এটাই ছিল ঘটনা। এটা একটা অন্যরকম স্টোরি, এবং যে স্টোরিটা শুনে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এরকম একটা ব্যাপার। তো আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আপনারা ভালো বলতে পারবেন, এবং অবশ্যই আপনারা জানাবেন। আমি বেশ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী গেস্টের কাছে যাবো। আমাদের যে আপনার ভাই, আসসালামু আলাইকুম, আপনার ঘটনায় যাই আমরা। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই ভালো আছেন নিশ্চয়ই, আর ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে শরীরটা বেশ অসুস্থ, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি, যে হয়তো বা অসুস্থতার কারণে ওভাবে বলতে পারবো না, তারপরও মানে চেষ্টা করছি আর কি। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন, ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসাবে কাজ করেন ওখানে। ওনার বাড়ি নোয়াখালী চৌমোহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর 3টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা মানে আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে।
অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে, তখন ওমানে যখন মাস্কাটে থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত, মাঝে মাঝে মানে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে মানে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে ত্রয়োদশ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক মানে স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আর একটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, আর একটা কারণে খুব কুখ্যাত, সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে উনি চেষ্টা তুরবিদ করেছেন কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি এর আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যার সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পর ওই লোকের সাথে তার পরিচয় হয়, ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বলেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে যে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন, এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে মানে সরকারি বেশ কিছু মানে সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলেন তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি প্রায় 1.5 বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে ওনার তো 3টা সন্তান ছিল, 3টা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে মানে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলছে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাব। অনেকের নিষেধ সত্ত্বেও মানে সে পুকুরে গোসল করতে চায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা 3 পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পুকুরে যে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, মানে একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ সেখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সেই 6 মাসের সময় হঠাৎ মানে ওনার যিনি মেজ সন্তান, মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মানে মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি মানে কোনো অঞ্চলে হয়তো বা শুনেছেন, এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছুই মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি ঠিক যেভাবে আমাকে বলেছেন, যখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং এই সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোনো কারণে এটা হচ্ছে আর কি। তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে,
উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখছেন যে না, কিছুই দেখা যায় না। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না। এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। তো ওই সময় মোবাইল ব্যবস্থা তো অত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না। ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। তো উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞান ফেরানো হয়। তো জ্ঞান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, ওই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই উঠানে এসেছেন, ওই প্রাণীটি ওনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রাসেল ভাই ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। আচ্ছা, মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো, রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে, আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধগোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে, কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কে যেন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর, এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখনো 1 বছর হয়নি, 12 মাসের দিকে, মানে পা দিয়ে 12 মাস রানিং, তখন উনি ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয় একটা বাচ্চার ছায়া, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালেই সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এই জন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে 1 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আচ্ছা। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা যায়। আচ্ছা। তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয়। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন, তখন উনি খুব মানে বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে যে ঘটনাটি ঘটে সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে, যে কোম্পানি সরকারের সমস্যা চলে গেছে, তুমি চলে আসো। উনি আবার ওমানে ফিরে যান। ওমানে ফিরে যাওয়ার পর যথারীতি উনি কাজ করা শুরু করলেন। তো একদিন উনি রাতের বেলা হঠাৎ করে মানে দেখছেন তার ওই পুত্র সন্তানটি তার ঘরের মধ্যে। আচ্ছা। এবং সে হেঁটে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আগে যেরকম ছায়াটা দেখছিলেন ওই যে ইসের মধ্যে, ঠিক মনে হচ্ছে যে ওই ছায়াটি ঠিক ওইভাবেই দৌড়াচ্ছে, কিন্তু এটা এখন মানুষের অবয়বে। এবং উনি লাইট জ্বালিয়ে দেখলেন যে হ্যাঁ, লাইট জ্বালিয়ে এখন তাকে দেখা যাচ্ছে, সে ওইটাই তার সন্তান। কিন্তু তার যে 1 বছর বয়স হয়েছিল, ওই 1 বছর বয়সে দৌড়াদৌড়ি করার কথা নয়, আর সে তো মারা গিয়েছে, সে এখানে আসলো কিভাবে? তখন সেই সন্তানটি খেয়াল করলেন যে সন্তানটি খুব বড় বড় চোখ করে বাবার দিকে এগিয়ে আসছে। তো উনি ওটা দেখে খুব ভয় পেলেন এবং ওই চোখ করে এগিয়ে এসেই হঠাৎ করে তার ডান হাতে প্রচন্ড জোরে এক কামড় বসিয়ে দেয় এবং কামড় দিয়ে ওনার শরীরের মাংসের
একটা অংশের মাংসই ছিঁড়ে নিয়ে চলে যায়। তো উনি প্রচন্ড চিৎকার দেন, তার আশেপাশ থেকে রুম থেকে লোকজন চলে আসে এবং লোকজন এসে দেখে সত্যি তার হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে থেকে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক সব ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। এরপরে রাসেল ভাই উনি সেই মাস্কট থেকে 200 কিলোমিটার দূরে সেই বাহালা নামক স্থানে উনি যান। সেখানে যাওয়ার পরে ওই যেই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছিল, যার কাছ থেকে উনি ওই ব্ল্যাক ম্যাজিকের যেই তাবিজটা নিয়েছিল, তার সাথে দেখা করেন। তার সাথে দেখা করার পরে উনি এই বিষয়টা খুলে বলেন যে এটা এরকম এরকম হয়েছে। তো এরকম এরকম হয়েছে এইটা বলার পর, এবং ওই বাচ্চাটি কিছু শব্দ উচ্চারণ করেছিল, যে শব্দগুলো ওই শব্দগুলো বলেন যে এই শব্দগুলো এরকম উচ্চারণ করেছে। তো উনি বলেন যে এই শব্দের অর্থ হচ্ছে যে মেরে ফেলবো, খেয়ে ফেলবো, সবাইকে শেষ করে দিব, ঠিক এরকম কিছু অর্থ ওই শব্দগুলোর অর্থগুলো ছিল। আসলে ভাই একটা জিনিস মানে বলতে আমি স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা, যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে। এবং ওখানে মানে পরিচিত আছে, মানে ওখানে স্থানীয়ভাবে সবাই জানে যে ওই কবরস্থানগুলোতে সাধারণত ওই শিয়াল কুকুর ঢোকে না, বা লাশ মানে কেউ খুঁড়ে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শিয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল, তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে এবং ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই, যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন, আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস, এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন, উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা, এবং তখন ওই রাতটা ছিল, প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল আমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসেল ভাই একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে, যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক যখন অনেকের সন্তান হয় না, অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে, আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। তো রাসেল ভাই উনি এখন ভালো আছেন, ওনার এখন পুত্র সন্তানও হয়েছে, কন্যা সন্তানও হয়েছে, উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই মুহূর্তে আমার সাথে জয়েন করলেন ফারনান, এবং তারও চমৎকার কিছু ঘটনা রয়েছে। ফারনান বহুদিন থেকে, অনেক আগে থেকে, মোস্ট প্রবাবলি ফারনান এখন মানে আজকের জেনারেশনের মধ্যে সবচেয়ে পুরনো মনে হয় না? হ্যাঁ, 2011 থেকে আসছে। 2011 থেকে আসছেন। সো 2011 থেকে ফারনান আসছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফারনান। তো যাই হোক, আজকে যেটা হবে সেটা হচ্ছে উনি এরপরেও ওনার বাসা নিয়ে আমরা রেগুলার অনেক ঘটনা শুনি, বাট এখনো ঘটনা শেষ হয়নি। তাদের বাসা নিয়ে এখনো অনেক অদ্ভুত এবং অনেক উদ্ভট ঘটনা আছে যেগুলো ফারনান শেয়ার করতে চান। এবং রিসেন্টলি তিনি একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা খুব ভয়াবহ রকমের উইয়ার্ড। সেই স্বপ্নের ঘটনা আমরা শুনবো। তো ফারনান, আপনার ঘটনা শোনান এবং মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেই। ওকে? জি ভাইয়া, অবশ্যই। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো, এটা আসলে এক্স্যাক্ট একটা স্বপ্ন, এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয়, এবং এর জন্যই আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। এবং এই ঘটনাটা শুধুমাত্র আমি আমার মাকে এবং সেকেন্ড টাইম বাবু ভাইকে এবং পরে রাসেল ভাইকে শেয়ার করলাম, এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো স্বপ্নটা হচ্ছে এরকম, যে একদিন আমি হঠাৎ করে এক রাতে ঘুমের মধ্যে দেখতে পাই যে আমি একটা জায়গায় চলে আসছি, একটা বাসে করে অনেক দূরের একটা জায়গায় চলে আসলাম। এবং ওখান থেকে বাস থেকে নামার পরে মানে যেটা দেখলাম, যে অনেক লম্বা সরু একটা রাস্তা, এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ, এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং আমি যখন ওই সরু যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি যেটা দেখলাম, যে আমার আশেপাশে অনেক মানুষ আমার সাথে হাঁটতেছে, কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, কেউ আমার মুখামুখি আসতেছে, এরকম অনেক মানুষ সেখান থেকে হাঁটা চলাফেরা করতেছিল। এবং সেটা আমি এক সময় দেখলাম যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো সেই স্বপ্নের একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে এগোচ্ছি, অনেক লোকজন বারবার আমার দিকে তাকাচ্ছে।
এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি একটা মানে স্ট্রেঞ্জার, আমাকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। এবং আরেকটা আজব বিষয় ছিল, তারা কেউ একে অপরের সাথে কোনো কথা বলছে না, সবাই খুব চুপচাপ এবং খুব গম্ভীর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা অদ্ভুত একটা জায়গায় চলে আসছি যেখানে কেউ কারোর সাথে কথা বলে না। এবং আমরা যখন কখনো যখন রাস্তায় বের হই তখন দেখি যখন যে অনেক মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার অনেক শব্দ, কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না। সবকিছুই এখন এখানকার মতোই ছিল, কিন্তু কোনো সাউন্ড ছিল না। এবং সবার মুখে ছিল অনেক গম্ভীর একটা ভাব, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এবং যারা আমাকে দেখছে এবং তারা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। অনেক রাস্তা, অনেক পথঘাট, অনেক কিছু দেখেছি আমি। তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে অনেক উঁচু একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা। সেই বিল্ডিংটার কাছে যখনই আমি আসলাম তখনই আমি দেখলাম যে ঠিক বিল্ডিংটার ভিতরে 4টা মানুষ একটা লাশ নিয়ে, খাটিয়াতে লাশ যেভাবে নিয়ে যায় সেভাবে একটা সাদা কাপড়ের মোড়ানো একটা লাশ সেই বিল্ডিংটার ভিতরে নিয়ে যাচ্ছে। ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা হয়তো কোনো একটা হসপিটাল হবে, যেহেতু একটা লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রথমেই মনে হলো যে এটা হাসপাতাল হবে। তো আমি সাথে সাথে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকে গেলাম, এবং ঢোকার পরে প্রথম ফ্লোরে আমি দেখতে পেলাম যে অনেকগুলো লাশ সেই ফ্লোরটাতে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা, এবং কোনো মানুষ নেই। ওটা দেখার পরে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে। এবং তারপরে আমি যেটা করলাম যে সেকেন্ড ফ্লোরের দিকে গেলাম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম, এবং ওঠার সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলো মানুষ, এবং সবাই আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে আমি তাদের কাছে একটা স্ট্রেঞ্জার, এবং তারা আমাকে এখানে আশা করতেছে না আসলে, এরকম একটা কিছু তাদের চোখে। এবং হঠাৎ করে দেখলাম যে তারা সবাই একটা সেম ড্রেস পরা, এবং সেটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। আমরা অফিসিয়াল ড্রেসগুলো দেখি যেরকম, ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা পরেছিল। এবং এটা যখন দেখতেছি তখনই আমার কাছে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছন থেকে এসে কেউ একজন ধরলো। আমি ঠিক ঘুমের মধ্যেও সেই জিনিসটা এখন আমি ফিল করতে পারি ভাইয়া, যে আমার হাতটা কেউ একজন ধরলো, এবং সেই হাতের যে স্পর্শটা আমি এখনো ফিল করতে পারি। তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার অনেক পুরনো একজন আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুহুল আমিন আঙ্কেল, ওনাকে আমি দেখলাম। এবং ওনার পরিচয় একটু দিব। আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম ছোটবেলা, যেটা হচ্ছে যে আমি সচরাচর বাচ্চারা যখন চকলেট এই জিনিসগুলো খায় তখন আমি এগুলো বেশি খেতে পারতাম না, কারণ আমার দাঁতে অনেক প্রবলেম ছিল একটা পর্যায়ে। তো তখন যেটা করতো যে আমার আব্বু আমাকে এই জিনিসগুলো কিনে দিত না। তো আঙ্কেল যখন আমাদের ক্যান্টিনে আমাকে নিয়ে যেতেন, মানে তার ছেলেকে আমার বন্ধু ছিল, ওকেও কিনে দিতেন, আমাকেও কিনে দিতেন। তো আমার তাকে খুব, তার ফ্যান ছিলাম আমি বলতে গেলে, তাকে খুব ভালো লাগতো আমার। যে আর মাঝখানে আমি যখন ওখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গেলাম, তারপরে অনেক বছর কেটে যায়, প্রায় 1 যুগ কেটে যায়, তারপরেও তাদের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে আমি তাকে আমার স্বপ্নের মাঝে দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কেমন আছেন? এবং ওনাকে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক সে আরো, আমি যে লাস্ট তাকে যেরকম দেখেছিলাম তার থেকে আরো বেটার, সে একটু মোটা হয়ে গেছে, এবং সেই একই ইউনিফর্ম, কালো প্যান্ট সাদা শার্ট। এবং সে আমাকে দেখে বললেন যে আমি অনেক ভালো আছি। এবং আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এখানে কেন? উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তো তার এই কথাটা এখনো আমার কাজে বাজে রাসেল ভাই, একটা স্বপ্ন ছিল, তারপরেও এই কথাটা আমার এখনো কানে বাজে, যে উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার ফ্রেন্ড ওরা তো ওয়ারিতে থাকতো, তো এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে, উনি কোথায় থাকেন, এগুলো আমার মানে আমি বুঝতে পারতেছিলাম না তখন। তো একটা পর্যায়ে আমার জাস্ট এতটুকুই মনে আছে যে আমি স্বপ্নটার একটা পর্যায়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসলাম। তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল, এবং তারপরে আমি জাস্ট খুব ভালো লাগলো যে অনেক দিন পর একটা মানুষকে দেখলাম, তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি ঘুমানোর আগে, বা এরকম কোনো ইনসিডেন্টও হয়নি। এবং তার যে ছেলে, আমার যে ফ্রেন্ড, ওর সাথে আমার তখন ফেসবুকেও অ্যাড ছিল না, মানে কোনো কমিউনিকেশনই ছিল না যে আমি কিছু নিয়ে ভেবেছি বা এরকম কিছু একটা। তো আমি একটা সময় এই স্বপ্নটা মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভ হয়ে গেল। কিন্তু একটা পর্যায়ে প্রায় 2 থেকে 3 মাস হবে এক্স্যাক্টলি, আমি মানে ঠিক মনে নেই আমার। তো এই সময়টার পরে আমি আমার যে ফ্রেন্ডটার মানে ফাদারকে যে স্বপ্নে দেখেছিলাম, ওই ফ্রেন্ডটার সাথে আমার একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল। আচ্ছা। এবং ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হসপিটাল, ওটার বাইরে, ওখানে MBBS পড়ছিল, ওর সাথে আমার দেখা। তো ওর সাথে দেখা হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন পরে দেখা। তো ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে?
বললো যে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6-7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তো তোদের কাউকে আসলে আমি কোনো ইনফরমেশন দিতে পারিনি আসলে। তো আমার আব্বু আসলে 1-1.5 বছর আগে মারা গেছে এবং উনি ক্যান্সারে মারা গেছেন এবং ওনার অনেক কষ্ট হয়েছিল মারা যাওয়ার সময় এবং মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট করতে হয়েছিল তার এই মৃত্যুর জন্য। তো ওর এই কথাটা শোনার সাথে সাথে মানে আমার ভিতরে আসলে রাসেল ভাই মানে কি বলবো আমি যে মানে অন্য ধরনের একটা ফিলিংস, কারণ আমি কিছুদিন আগে একটা মানুষকে স্বপ্নে তার সাথে হাত মিলিয়ে এখনো এবং আপনি যেটা বারবার করে বলছিলেন সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে স্বপ্ন হলেও একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে এই টাচ করার যে ব্যাপারটা, এইটা আপনি পুরোপুরি ফিল করেছেন। রাইট? পুরোপুরি ভাই। আমি আপনাকে যে এখন যে স্টোরিটা বলতেছি, আমার যে স্বপ্নের কথাটা বলছি, এখন আমি ফিল করি যে চিন্তা করলে আমার মনে হয় যে আমি তাকে টাচ করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম এবং তার একটা কথা আমার বারবার মনে হয় যে আমি এখন এখানেই থাকি। এই কথাটা আমি কখনোই ভুলবো না, মানে আমার যতদিন স্মৃতি থাকবে, মেমোরি থাকবে, আমি কথাটা কখনোই ভুলবো না। তো আমি আমার মাকেও ঘটনাটা বলি। আমার মা যেটা বলেন যে আমিও যেটা পরে ফিল করেছি যে আমি যে একটা জায়গায় গিয়েছিলাম তারা সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তোবা সেটা হয়তোবা সব মৃত মানুষ ছিল হয়তোবা, আই ডোন্ট নো। তো এইটাই ছিল আমার প্রথম একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্ন ছিল পরে ফ্যাক্ট পরিণত হয়েছে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সঙ্গে আবারও জয়েন করছেন ডক্টর আলিফ। আমরা যাবো ডক্টর আলিফের কাছে। আলিফ, এই মুহূর্তে কেমন লাগছে ফেসবুকে যেরকম দেখছেন? আসলে অসাধারণ। মানে আসলে আপনি এর আগে তো আমরা দেখা যায় গ্রুপ ছবি অথবা এই একটা ভিডিওর মধ্যে সবার একটা ইন্ডিভিজুয়াল ছবি, সবাই ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা একসাথে এক ভিডিওতে দেখছে। এটা যেমন ইন্ডিভিজুয়াল একটা ভিডিও এবং সবাই কমেন্ট করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে সবাই মনোযোগ দিয়ে যে শুনেছে ঘটনাগুলো, আপনি সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক পাচ্ছেন এবং আপনি তো এটা মোটামুটি একদম মজা লাগছে যে সেটাই আপনাকে সবাই মোটামুটি ডিরেক্ট ফিডব্যাকটা পাচ্ছি সাথে সাথে। হ্যাঁ, খুবই খুশি হয়েছি। তো মানুষের এই ভালোবাসা পেতে অনেক অন্যরকম লাগে। এই ফিলিংটা আসলে এই প্রথম, আমি আজকে প্রথম পাচ্ছি। এর আগে তো বহুবার এসেছি, সবাই এক নামে হয়তো চেনে, তুমি কোন ডিরেক্ট ভিডিওতে দেখে ভিডিও কমেন্ট করছে, এটা একটু ডিফারেন্ট। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অনেকদিন ধরে আপনি আমাদের সঙ্গে আছেন। এখন চলে যাবো আপনার ঘটনায়। জি জি রাসেল ভাই, শিওর। যে ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন, কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কারভাবে আমাকে বলেন নাই। তো যে ঢাকার বাইরে যখন ছিলেন তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গায় রেখেছে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। তো ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন। ঠিক ওরকম ভাবেই প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি ঢাকার যে স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আর মেয়েটি ছিল একটি স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল। তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন তো তিনিও বাসায় থাকতেন না। তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মোস্ট অফ দ্য টাইম থাকতেন আর কি। তো রাসেল ভাই যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি থাকতো হলে, তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো, তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ, ওনার কাজের বউ থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে একটু অবনর্মাল ঘটনা রাসেল ভাই, ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা রাসেল ভাই। তখন প্রচন্ড বৃষ্টি মানে তো বুঝতে পারেন, এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয় তখন বৃষ্টি সরলে থামতো না। এত বৃষ্টি হচ্ছিল তখন, তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়ি দিতে থাকে। 4-5 জন লোক কিভাবে আসে আসলে, ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখেন যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জাগিয়ে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে আপনার
মানে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনেই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসে রুমে চলে যায়। নর্মালি আসলে উনি ওনার ছেলে, ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো, মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে ঢুকে যায়। তো বুয়া এদিকে আসে, বাসায় আসে, রুমের দিকে আসে। তো ওই যে করিডোরে যিনি দাঁড়িয়ে ছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওনাকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ডগুলা, মানে ওই ছেলের ফ্রেন্ডগুলা বাসায় ঢোকেন রাসেল ভাই 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ড কেউ নাই আর কি। আচ্ছা। তো বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল আসলে, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই, মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি, দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের দরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটু আগে, সে নেই, তাকে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করেছে যে ছাদের উপর উঠলো নাকি আবার। এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে ছাদের উপর উঠে দেখে যে না, ছাদের উপরও কেউ নাই। সে আবার নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব, আমাদের বাবা যা আসলো, বুয়ার বয়স 35 থেকে 40 হবে, বাবা যা আসলো উনি তো নাই ঘরের ভিতরে। ওনাকে খুঁজলাম পুরো বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো। যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে দিয়ে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়ে আসছিল। আর খুব বেশি সময়ে যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই। রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাতে কানাতে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কে আসলো বাসার ভেতর? উনি উঠলেন এবং ওনার ওয়াইফ উঠলেন না। উনিও সার্চ করলেন, আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পেছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বেশ জোরে চিৎকারের সাউন্ড। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল, ওটার পিছন দিক দিয়ে গাছগাছালি, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে। ওনার ওয়াইফও তাকে হেল্প করে বাসায় বুয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে, সবকিছু নরমাল মনে হচ্ছে, সবকিছু নরমাল, কিন্তু বুয়া অ্যাপারেন্টলি সবকিছু নরমাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব। বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞানটা ফেরার পরে বুয়া কাউকে চিনে না রাসেল ভাই। আবারও তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম থেকে ব্যাক করে, হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে। একে একে পুরা ঘটনা শ্রেণী বলে যে ওই দিন গতকাল রাত 2 দিন আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে খোঁজার, মানে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর কাউকে ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখেন যে আবছালোতে কি জানি ঝুলছে। আরো কাছে যায়, গিয়ে দেখে যে আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন কাদের সামনে বলছেন? সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেবও ছিল, তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নাই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসে বাসাটার মধ্যে। পুরো বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেড়ে দিয়ে যাচ্ছি বাসার মাথার মাঝখানে, আপনারা কি করবেন, এই জিনিসগুলো করবেন। কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের ঘটতে পারে, আপনার জীবনের জন্য দাগ হয়ে থাকবে। এটা বলে গেল উনি। ঠিক 1 সপ্তাহ পর রাসেল ভাই
এই এক সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসে ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়ছে। অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ, স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসল ভাই? তো ঘুম ভাঙছে, এমন সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করে। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। এক সপ্তাহ পর নর্মাল কোনো ঘটনাই না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। এক সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, ওনার খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পর মতো একটা ফিল করে সে, বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্পের মতো নড়ছিল। তো বাসার সবাই ছিল, কিন্তু তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে। গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারা মেঝেতে রক্ত, আর বুয়ার 2টা কবজি আলাদা হয়ে আসে পরের পাশে। ও মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে, হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে কবজি কাটার কোনো রহস্য বা এবং রাসেল ভাই ওনারা আউট অফ নোওয়্যার এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই ঘটনাটা। বুয়ার বাসায় ঘটলে একটা কথা ছিল যে সেফ হয়ে যেত, তো বাসায় ঘটছে। এখন আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেমে ডেড বডি মানে মেরেছে তো মেরেছেই, আবার সেই সাথে 2টো কবজি আলাদা হয়ে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা যে যখন ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে। সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত নড়ছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ঘটনার সাথে তারা জড়িত না এবং কোনো হদিশও পায় না যে এই ছুরি কাটা, কিসের ছুরি, কিভাবে হলো না হলো। ওনার শরীরে কোনো ক্ষত বিক্ষতের দাগ নাই, কোনো ধরনের আঁচড়ের দাগ নাই, কোনো টর্চার করা হয় নাই। তাহলে হঠাৎ এই সাডেন ডেথ, খুবই নর্মাল ডেথটা, উইদাউট কবজি কাটা। যদি নর্মালি একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই, কেউ কিছু বলতো না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নর্মালি মারা গেছে, নর্মাল ডেথ সাথে 2টা কবজি আলাদা হওয়া, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং আত্মীয়-স্বজনরা কেস করে দেয়। এই 2017 স্টিল নাও দ্য কেস ইজ অন, এখনো পর্যন্ত চলছে সেটা। থ্যাংক ইউ আলিফ, আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি যে আবারও আপনাকে পাবো। আমরা এখন ডক্টর আলিফের পরে আমরা যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাইও দীর্ঘদিন ধরে আমাদের এখানে আসছেন এবং তিনিও তাকে যদি জিজ্ঞেস করি যে কেন আসেন, সেটা বলবো যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসেন। সেটা তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখনো পর্যন্ত এটাই আমাদেরও সবচাইতে বড় পাওয়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এখানে যারা আসেন তারা কি পরিমাণ ভালোবাসায় সিক্ত হতে পারেন, সেটা আপনাদেরকে ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। তো বাবু ভাই কেমন আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বলছিলাম যে মানে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে যে এখানে যে আসেন, মানুষের ভালোবাসা আসলে অন্যরকম একটা ব্যাপার। অবশ্যই মানে ভূত এফএমে আসার যে একটা তাগিদ অনুভব করি, এটা মানুষের ভালোবাসা থেকেই আসলে। সেটাই। তো আমরা চলে যাই ঘটনায়, এবং আপনি ঘটনা বলেন না, আমরা তখন ভিডিওটা আপলোড করে ফেলি। আচ্ছা, আমার কাছে 2টো ঘটনা আছে রাসেল ভাই, ছোট আছে বড় আছে, কোনটা বলবো? আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি। আচ্ছা, ওকে। বড় ঘটনা এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা রাসেল ভাই, এবং বেশ আগেকার। যিনি বলেছেন তিনি মানে আমার নানার বয়সে একজন, ঠিক আছে, এবং বেশ আগে বলেছিলেন। আমি ঘটনাটা মানে রিকল করে আবার বলছি আর কি। তো এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা। সেই অনেক আমলে, অনেক আগে, সেই ধরেন পাকিস্তান আমল বা তারও আগের সময় উনি ট্রাভেল করছিলেন আসামের মধ্যে, যে কোনো এক জায়গায় যাচ্ছিলেন আর কি, সামওয়্যার, ট্রেনে করে। তো রাতের বেলা ট্রেন, যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, ধরেন সে সময় 7টা-8টা, মানে বেশ রাত, এরকম একটা সময়। তো ট্রেনটা একটা স্টেশনের সামনে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে এবং মানে দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো একটা ঘরের মতো আর কি। তো সেই সময়কার স্টেশনগুলো এরকমই ছিল আর কি। তো উনি এখানে থামাতে উনি ট্রেন থেকে নামেন, এবং ওনার যে কম্পার্টমেন্টে খুব একটা যাত্রী ছিল না, সবাই ঝিমাচ্ছে। উনি নেমে গেছে ট্রেন থেকে, নেমে, কারণ ওনার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো উনি হেঁটে গেলেন, যে বাইরে যে ঘুরে ফিরে ওনার কাজ সারলেন। তারপর উনি যখন আসছে, এসে উনি দেখতেছে ট্রেন নাই, ট্রেন চলে গেছে। তো উনি বেশ
মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড পাওয়ার কথা, মানে কিভাবে চলে গেল বা আমি শুনলাম না। উনি হেঁটে একটু মানে ভেতরের দিকে গেছিল আর কি। যাই হোক, উনি এসে দেখে যে এখানে ওই যে রুমটা দেখছে, ওই রুমের দরজাটা খোলা, এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখানে তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না আমার পক্ষে, আমি রুমে বসি দেখি কি অবস্থা। তো রুমে বসে আছে, মানে একদম নীরবতা, রাতের শব্দ পাচ্ছে, আর কিছুই নেই। এর মধ্যে হঠাৎ করে উনি আবিষ্কার করলো যে ওনার এই পাশে ডান পাশের যে সিটগুলো ছিল মানে পিছনে খটখট করে শব্দ হচ্ছে। তো উনি ফিরে তাকালো, তাকায় দেখে যে একটা লোক একটা শালের মতো দিয়ে, মানে লোক বলতে একটা মানুষ আর কি, শাল দিয়ে জুবু হয়ে বসে গেছে। তো সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি যে আপনি তো ট্রেন মিস করছেন, এখন তো আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, আর এটা পর দিন আসবে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পৌঁছায় দিতে পারি। তো সে বলতেছে কিভাবে পৌঁছায় দিবেন? বলে আমার কাছে এখানে টাঙ্গা আছে, রাস্তা যাওয়ার রাস্তাও আছে, আপনি চাইলে আপনাকে পৌঁছায় দিতে পারি। তো বলছে টাঙ্গা কি ঘোড়ায় টানা টাঙ্গা? বলছে না, ঘোড়া না, এটা মাল মানে আদম গাড়ি, মানুষ টেনে নেয়। তো উনি বলতেছে যে এরকম জঙ্গলের মতো জায়গায় এখানে আদম গাড়ি টাইপের জিনিস, একটু অবাকই হয়েছে। বলছে আপনি কি টাঙ্গা চালান? বলে যে হ্যাঁ আমি চালাই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে চলেন, আমি অমুক জায়গায় যাবো। তো ওই লোকটা তাকে হিসাব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা বললো যে এতটুক হবে, কত ক্রোশ রাস্তা হবে, চলেন নিয়ে যাই। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে, এসে ওই লোকের পিছে পিছে যাচ্ছে, দেখে লোকটা একটু খোড়ায় খোড়ায় হাঁটে, এবং উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব, যেরকম একটা খোড়ায় খোড়ায় হাঁটতেছে, দুর্বল কুজা হয়ে হাঁটে, এই লোক তাকে নিয়ে যাবে। তো তারপরও সে একটু মানে ভরসা পেয়ে যেতে, একটা মানুষ আছে, হেঁটে হেঁটে বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে উনি ওই দেখে যে ওখানে একটা এরকম টাঙ্গার গাড়ি রাখা এক জায়গায়, পুরানো বেশ। তো উনি উঠে বসলো, ওই লোক ওই টাঙ্গা গাড়ি নিয়ে ওনাকে টানা শুরু করলো। তো যেদিক দিয়ে যাচ্ছে রাসেল ভাই, রাস্তাটা আসলে দেখে ওনার মনে হচ্ছে না যে এটা খুব মানে রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলে সবসময়, এরকম কোনো সাবলীল কোনো রাস্তা না, বেশ মানে রুক্ষ, মানে গাড়ি কাঁপতেছে, করতেছে, এরকম একটা জায়গা। তো যেতে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে রাসেল ভাই, জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা ফাঁকা, বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে? বলতেছে যে এখানে একটা বিয়ে বাড়ি, আপনি চাইলে এখানে থামতে পারি। বলছে না, বিয়ে বাড়িতে আমি থামবো কেন? বলে থামেন সাহেব, অসুবিধা নেই, আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। ওনার ভয় পাচ্ছে অন্য যে টাকাত কিনা এরকম কিছু। তো যাই হোক, ওই লোকটা কোনো কারণে ওই সে আলো আলো জায়গাটার সামনে আসলো, এসে উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে, আলো মানে ওই যে মানে প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতরে। তো দেখার পর ওই টাঙ্গালা থামে বলছে কি আমি কিছু পানি খাবো, আপনি চাইলে আসতে পারেন। উনি বলছে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আসবো, তুমি যাও। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেল গাড়ি রেখে। তো উনি বসে আছে, বসে এক পর্যন্ত ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনি যখন চলে আসছে, তো মানে ঘুমের মতো মানে তন্দ্রা, তো এক সময় তার ঝিমুনিটা আবার ভাঙার পর উনি দেখতেছে উনি কোথাও নাই, মানে কোনো আলো টালো কিচ্ছু নাই। সে বসে আছে একটা টাঙ্গার মধ্যে ঠিকই, ওখানে কিচ্ছু নাই, পুরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ রাত, আবার একটা মানে একদম নির্জন এলাকা, বনের মতো। হেঁটে হেঁটে যখন ভিতরে ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়ি ঘর আছে, কিন্তু বাড়িগুলো হচ্ছে রুইন, মানে মানে অনেক দিনের পরিত্যক্ত, ধ্বংস হয়ে গেছে একদম পুরো এরকম বাড়িঘর। তো সে প্রচন্ড ভয় পেয়ে সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙ্গা আসছিল সেদিকে হাঁটা ধরছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে হাঁটতে সে এমন টায়ার্ড হয়েছে বলার মতো না, ঘেমে গেছে। সে একটা আন্দাজ করছে যে কতটুকু লোকটা নিয়ে আসছিল। একসময় উঠে সেই পুরানো সে স্টেশনেও গেছে সে। ওখানে যে দেখে রাসেল ভাই, ওখানে যে বাতি জ্বলতেছিল সেটাও নাই, সেই স্টেশনেও কোনো বাতি নেই, ঘর ঠিকই আছে কিন্তু কোনো বাতি নেই। সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল, এবং একসময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে প্রায় সে হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে মানুষ ঘুমাই যায়। তো সে ঘুমাই গেছে। সকালবেলা তার যখন ঘুম ভাঙছে, দেখছে যে ওখানে মানুষজন কয়েকজন ডাকতেছে তাকে। তো উঠছে, ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে বাবু এখানে আসছেন কিভাবে, আপনি এখানে বসে আছেন? ওখানকার মানুষ বলতেছে যে কিভাবে এখানে আসছেন? তো বলতেছে যে আমাকে তো এরকম ট্রেন রেখে গেছে এসেই। তো বলছে ট্রেন রেখে গেছে এখানে, তো এইটা তো মানে আপনার কোনো চালু ট্রেন স্টেশন না, পরিত্যক্ত ট্রেন স্টেশন, আপনি এখানে কিভাবে আসছেন? তো বলে যে আমাকে এরকম নামাইছিল, এসে হ্যান আমাকে একটা টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল সামনে। তো বলতে তো ওইখানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে ডাকাতের বিয়ে বাড়ি। বলে ওইখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল। বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে
সে বাড়িটাকে পোড়ায় টোড়ায় দেয় এবং বাড়ির যে মেয়ে আছে তাকে ধরে নিয়ে যায়। আর ওই যে আপনাকে যে টাঙ্গাওয়ালার কথা বলতেছেন, এরকম টাঙ্গাওয়ালা ওইখানেই থাকতো, সেই লোক এখান থেকে প্রতিদিন মানে কাজ করতো আর কি। ওই যে ওখানে বুধগুচ্ছ গ্রামের মতো যে ছিল সেখানে থাকতো আর এখানে কাজ করতো, প্যাসেঞ্জার নিত। আর এই ট্রেন স্টেশনও এত স্লো যে এখানে এখন আর মানুষ ট্রেন থামায় না, এটা ওরকম ভাবেই পড়ে আছে। তো লোকটা পরে রাসেল ভাই খুবই ভয় পায় এবং উনি পরবর্তীতে ওনার মতো ওখান থেকে চলে যায় আর কি। এটাই ছিল স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ইটস আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। এবং আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই খুব ছোট করে আপনার ঘটনাটা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার, আফনান এগেইন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌত স্ট্রিমের যে সদস্যরা সজীব, ফরহাদ, ওরা এই ঘটনাটি কালেক্ট করেছে, আমাকে বলেছে সেটা শেয়ার করার জন্য, সেটাই বলছি। তো ঘটনাটি রাজবাড়ী জেলার, আমার বাড়ি তো রাজবাড়ী জেলা, ওখান থেকেই আর কি সংগ্রহ করে। রাজবাড়ির পাংশার পাড়া বেলগাছি গ্রামের ঘটনা এটি। তো সেখানকার এক ইমাম সাহেবের ঘটনা এটা। তো যাই হোক, খুবই অজপাড়াগা। তো ওই গ্রামে বেশ অনেকদিন আগে তাবলিগ জামাতের একটি দল ওই মসজিদে যায়। তো মসজিদে যাওয়ার পর ওখানে ওনারা দিনের ওই দাওয়াতগুলো করতে থাকেন। তো একাই হয়, ওখানে একটা হঠাৎ মসজিদে ঠিক রাতের বেলা একটা লাশকে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়। তো লাশটি মানে প্রতিপক্ষের হাতে খুবই নৃশংসভাবে খুন হয়েছিল লোক। তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টেম করে লাশটি নিয়ে আসে, পরিবারের কাছে হস্তান্তর করে, বলে যে রাত্রে যেন দাফন করে দেওয়া হয় লাশটিকে, লাশটার অবস্থা ভালো নয়। তো যখন লাশটিকে নিয়ে আসা হয়, এমন ভাবে আসলে শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওটাকে গোসল করানোর মতো কেউই সাহস পাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এখন মসজিদে যখন তাবলিগ জামাতের লোকেরা এসেছেন, তো ওনারা বললেন যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমরাই এই কাজটা করতে চাই, আমরাই এটাকে গোসল দিয়ে জানাজা করে আমরা কবর দিয়ে দিই, আপনারা শুধু সাথে থাকেন আর কি, আর কিছু করতে হবে না। তো ঠিক আছে, ওনারা এই কাজটি করলেন। কাজটি করে ওনারা, ইমাম সাহেব ওই সাথে ছিলেন না, কারণ জানাজা উনি খুব ভয় পাচ্ছিলেন আর কি। সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারা সবকিছু দাফন কাফন শেষ করেন। তো যাই হোক, প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকরা ওনারা কাজ শেষ করে চলে যান, 3-4 দিন পরে মসজিদ থেকে চলে যান। তো মাসখানেক পর থেকে শুরু হয় ওই ইমাম সাহেবের সাথে ঘটনা। কারণ উনি যে মসজিদে নামাজ পড়াতেন, ওই মসজিদেই উনি থাকতেন। মসজিদের পাশে ছোট্ট একটি রুমের মতো ছিল, ওখানে উনি ঘুমাতেন। আর মসজিদের সাথে একটা বড় কবরস্থানের মতো আছে। তো ওইখানে ওই মসজিদ থেকে একটু দূরেই একটি লাশ গোসল করানোর জন্য একটা আলাদা ঘরও রয়েছে। আচ্ছা। তো উনি রাতের বেলা হঠাৎ করে শোনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করানোর শব্দ আসছে, পানির শব্দ, কোনো মানুষ কথা বলছে, এরকম শব্দ। তো উনি চিন্তা করলেন এত রাত্রে ঘরের চাবি তো তার কাছে, কিন্তু কে এর ভিতরে ঢুকলো। উনি 7-5 না ভেবে বের হয়ে আসেন। তো বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে দূর থেকে শুনছেন ঠিকই ওই ঘর থেকে শব্দ আসছে, কিন্তু যখন কাছে গেলেন তখন আর কোনো শব্দ হচ্ছিল না। তো উনি এরকম প্রায় প্রতিদিন এরকম শুনতেন। তো যখন উনি অনেকের কাছে বিষয়গুলো শেয়ার করেন, তখন সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই নয়। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকলেন। কিন্তু এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওইভাবে কোনো লোক মারা যায় না, এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে যান না। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন এই ঘটনা যখন ঘটা শুরু করলো, তো এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা গেলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু ওখানে একজন মাত্র আলেম ছিলেন ওই গ্রামের মধ্যে, তো তারই জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে ডাক দেয়া হলো। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন, জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, হঠাৎ করে লোকজন দেখলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন ইমাম সাহেব। আচ্ছা। তখন ধরাধরি করে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন, ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারিয়ে ফেললেন। আচ্ছা। শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক ডেকে এনে জানাজার নামাজটা পড়ানো হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জ্ঞান হারাচ্ছিলেন কেন বারবার? তো উনি ওই সময় কোনো উত্তর দেন নাই। ওই সময় উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটুকু বলে উনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু রাসেল ভাই উনি এরপর থেকে স্টিল না, উনি জীবিত আছেন এখনো, এখন পর্যন্ত কোনো জানাজার নামাজ পড়াতে পারেন না। তার পিছনে কারণ উনি বলেছেন, যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান, তখনই দেখেন ওই যে সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটির গোসল জানাজা পড়িয়েছিল তাবলিগ জামাতের ভাইরা, তো উনি তো ওটা করার নাই, জানাজা করার নাই ভয়ে। তো উনি দেখেন যে ওই লোকটি
ওনার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরেন এবং উনি সেন্সলেস হয়ে যান। ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে, যিনি জানাজার নামাজ পড়াতে গেলেই ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ পড়ান না। এই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এখন চলে যাব সরাসরি আহমেদ বাবু ভাইয়ের কাছে, তার লাস্ট ঘটনাটা আমরা শুনে আসবো। আপনারা সঙ্গে থাকুন। বাবু ভাই, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনা হচ্ছে রাহাত ভাইয়ের ঘটনা। রাহাত ভাই খুব সিরিয়াস টাইপের একজন মানুষ, যে কোনো একটা সার্ভিসে ছিলেন যেটা হচ্ছে খুব সিরিয়াস, গম্ভীর, মানে একটু গম্ভীর টাইপের সার্ভিস, যেটা নাম বললাম না। যাই হোক, উনি খুব এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো উনি আমাদের ঢাকার খুব কাছাকাছি যে কোনো একটা রিসোর্ট আছে, নাম বলা যাবে না, লোকেশনও বলা যাবে না, সেখানে উনি শুনতে পান সেখানকার একজন ম্যানেজার ওনাকে বলেন যে আমাদের এখানে উদ্ভট কিছু হন্টেড কাহিনী ঘটে, আপনি আসেন। যেহেতু আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তা আপনাকে আমি ইনভাইট করছি। তো উনি 3 বার ওখানে গিয়েছিলেন এবং 3 বারের মধ্যে শেষের বার উনি যে ঘটনার সম্মুখীন হন সেটা বলছি। এর আগে 2 বার যখন উনি রিসর্টে গিয়েছেন, এবং উনি সভাপতি যেহেতু অ্যাডভেঞ্চার খুঁজতে যেতেন, একাই যেতেন এখানে, এবং সভাপতি আসলে দল বেঁধে গেলে কোথাও এরকম খুব একটা দেখার সম্ভাবনা থাকে না। তো উনি এবং বেছে বেছে যেই একদম মানে আর কি একটু মানে দূরের যে রুমটা, সেখানে উনি থাকতেন রাতে। আর সভাপতি ওই রিসর্টে রাতের বেলা মানুষ খুব কমই থাকতো, খুব 1-2টা ফ্যামিলি এরকম হয়তো কখনো থাকছে, বা 1-2টা মানুষ আর কি। দিনের বেলায় ঘুরে চলে যায় মানুষ বেশিরভাগ সময়। তো উনি যেটা করে, শেষবার জেনে গেছেন উনি যখন, তখন ওখানে রাতের বেলা উনি শুয়ে আছেন এবং রাত হচ্ছে, গভীর হয়েছে, এবং উনি মানে অ্যাজ ইউজুয়াল ওনার মতোই আছেন। উনি সাধারণত কম্পিউটার ব্রাউজ বা কোনো ফোন বা ট্যাব নিয়ে বসতেন না আর কি, রাতের বেলা বসে বসে বই পড়তেন। আর উনি চেষ্টা করতেন পরিবেশটা মানে দেখার। তো রাত তখন বেশ গভীর হয়ে গেছে রাসেল ভাই, রাইট 1টার পরে এরকম সময় উনি বারান্দায় বসেছিলেন। তো বারান্দার থেকে উনি খেয়াল করলেন হঠাৎ যে ওখানে দূরে, মানে ওই রিসোর্ট থেকে প্রায়, রিসোর্টটা তো আপনার মানে বেশ ফাঁকা জায়গা আর কি, মাঠ আছে, মাঠের পর গাছগাছালি আছে। তো দূর থেকে দেখতেছেন কোথাও একটা আলো নাচানাচি করতেছে, মানে ওই গাছপালার ওই পাশ থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না। তো উনি ফার্স্টে মনে করছিলেন মনে হয় জোনাকি টোনাকি কিছু কিনা। তো এটা চিন্তা করে উনি মানে ওইটা নিয়ে এত মাথা কামান নাই। কিছুক্ষণ পরে উনি দেখতেছে আলোটা বেশ ডিফারেন্ট, লাইক কেউ যদি হাতে কোনো প্রদীপ বা কিছু নিয়ে যদি নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে যেরকম হয় সেরকম। তো উনি খুব কিউরিয়াস হয়ে গেলেন। উনি আস্তে আস্তে আপনার ওই ওপর থেকে নামলেন, দোতলা ছিল, দোতলার থেকে আস্তে আস্তে নিচে নামলেন, নেমে গেট দিয়ে বেরোলেন। বেরোয় উনি আস্তে আস্তে ওই লনের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন। তো তখন একটা মাঠ পড়ে, মাঠ থেকে আলোটাকে আরো ভালো মতন উনি একটু ভিজুয়ালাইজ করলেন, যে আলোটা মনে হচ্ছে মানে একটা কোনো একটা চার কোণা, মানে কেউ লাইক একটা সার্কেল ঠিক না, স্কোয়ার কোনো জায়গা ঘুরে ঘুরে বারবার ওটাকে ঘুরছেন আর কি, আবর্তন করছে আর কি। আচ্ছা। তো উনি ওটাকে ফলো করতে 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 আসলে মাঠ পার হলেন। গাছগাছালির ভেতর দিয়ে আলোটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এটা কি কোনো বাতি বা কিছু। তো দেখতে দেখতে একসময় উনি সেই পুকুর পাড়ে চলে আসলেন, একটা পুকুর। দেখলেন একটা পুকুর, সেখানে বাঁধানো ঘাট আছে, এবং উনি যখন পুকুর পাড়ে আসছেন তখন আর আলোটা পুকুরের কোনো পাশেই নাই। আচ্ছা, মনে হচ্ছে ঠিক যেন পুকুরের ভেতর থেকে আসতেছে আলোটা। তো উনি হেঁটে 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 করলেন কি, ঘাটের কাছে গেলেন, শান বাঁচানো যে ঘাটটা, ঘাটের কাছে উনি দাঁড়ায় দেখলেন যে পুকুরের যে মানে যেখানে মানুষ পানিতে নামে সেই জায়গাটাতে মানে একটা আলো ছিল আর কি। আলোটা টপ করে নিভে গেল উনি যাওয়ার সাথে সাথে, এবং পরে লাইক এ গ্ল্যান্স, ফর এ মোমেন্ট ওনার মনে হলো যে ওখানে একটা মানুষ দাঁড়ানো ছিল। এবং উনি তো মানে আসলে বলছি যে একটা মানে একটা এমন প্রফেশন থেকে আসছেন যেখানে ওনার এটার ভয় পাওয়ার কিছুই নেই, বাট উনি একটু মানে শকড হলেন তখনও, যেরকম অন্ধকার রাত, একটা মানে বেশি বেজে গেছে, ঝিঝি ডাকতেছে এরকম সময়, এরকম একটা ব্যাপার। আর উনি এই সময় আপনার একটা পাখির ডাক শুনলেন, জাস্ট লাইক কোকিল বা কিছু যদি ডাকে গভীর রাতে, হ্যাঁ ওরকম একটা পাখির ডাক শুনতেছে। আচ্ছা। তো শুনে উনি অন্ধকারটা যখন একটু শুয়ে আসছে চোখে, তখন উনি দেখলেন যে পুকুরের মধ্যে একটা মেয়ে মানুষ দাঁড়ানো, এবং বোঝা যাচ্ছে ওখান থেকে যে তার চুল অনেক লম্বা, মানে পানিতে হয়ে আছে আর কি। আচ্ছা। এবং ওনাকে বেশ একটু ফ্যাস ফ্যাসে গলায় নারী কণ্ঠ বললো পুকুরে আসতে, পুকুরে নামতে। আচ্ছা। এন্ড উনি বললো যে ঠিক ওই মোমেন্টটাতে ওনার মনে হলো যে পা থেকে মাথা পর্যন্ত একটা শিরশিরে অনুভূতি, জাস্ট লাইক খুবই স্বাভাবিক, মানে কিছু একটা ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে, মানে উনি ওনাতে নাই।
সামথিং হি ইজ লুজিং, আমি বুঝতে পারছি। এবং উনি হেঁটে হেঁটে উনি ঠিক নামা শুরু করলেন পুকুরে, এবং মনে হচ্ছে মানে উনি ঠিক মানে সম্মোহিতর মতো, যেটা ওই সম্মোহনের ব্যাখ্যাটাই উনি এভাবে দিচ্ছেন যে ওনার মাথার মনে হলো চুলের আগা পর্যন্ত লাইক গুজবাম্প হয়ে গেছে, উনি আর ওনার মধ্যে নাই, এবং উনি জাস্ট ওই কমান্ডটাকে ফলো করতেছেন। উনি হেঁটে হেঁটে করলেন কি, সেই যে নামছেন, তো নামতে নামতে যেখানে যে ওনার পাটা ছপাত করে পানিতে পড়ছে, ঠিক ওই সময় ওনার একটা সেন্স ফিরে আসছে। কারণ ওনারা না কিছু ওনাদের যে সার্ভিসে পোস্ট সাজেশন কিছু ব্যাপার থাকে, ওনাদেরকে পোস্ট হিপনোটাইজ সাজেশন টাইপের কিছু দেওয়া হয়, তো ওই ধরনের ট্রেনিং গুলো ভেতরে আছে। তো ওনার তখনই একটা সম্মিত ফিরে আসছে কি হচ্ছে। তো উনি ফট করে তাকালেন সামনে, দেখলো যে ওনার সামনে যে পানিটা ওটা একটা বেশ জোরে একটা আলোড়ন হলো, আলোড়ন হয়ে ওখানে মানে পানিটাই হয়ে আছে। তো উনি তখন বেশ চিন্তায় পড়লেন যে কি হচ্ছিল ব্যাপারটা। তো উনি আস্তে করে পিছন ফেরেন, আর ওখানে পানিতে যাওয়ার চিন্তা করেন না। তো উনি যখন চলে আসতেছেন তখন পেছন থেকে উনি শুনতেছেন ওরকম নারী কণ্ঠে বললো যে কি হলো, আসলি না? এবং ওনার তখন আরেকবার গুজবাম্প হয়েছে, এবং উনি তখন কি করেন জানেন, ঝাড়ে মানে দৌড় দেওয়ার মতো চলে আসেন ফিরে। আসার পরে উনি পরদিন সকালে ওখানকার যে ম্যানেজার ওনাকে ডেকে নিয়েছিল, উনি তাকে বলছিল যে আসলে তোমরা যা বলো এগুলো সব বানোয়াট ঘটনা, আমি বিশ্বাস করি না, যে এইসব হন্টেড এগুলো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বলো তোমরা। তো তাকে বলে যে আসলে কালকে একটু জিনিস হয়েছে, এখানে এরকম এরকম ব্যাপার দেখছি। তো ওনাকে বলে যে আমাদের এখানে কিন্তু ওই আছে, ওই ম্যানেজারটা বলে যে লাইক জল পিশাচ টাইপের জিনিস। জল পিশাচ? এটা পানির পাশেই থাকে, দেখতে খুবই সুন্দর হয় এবং মানুষকে পানিতে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। এদের কি বলে? জল পিশাচ। এবং এরা থাকে, এবং পরবর্তীতে উনি বলেছেন উনি অনেক কিছু স্টাডি করে দেখেছেন যে এরকম মারমেইড টাইপের জিনিসপত্র অনেক জায়গায় এক্সিস্ট করে, দে আর সর্ট অফ লাইক জিনস টাইপের কিছু, এবং পানির আশেপাশেই থাকে। তারা দেখতে খুবই সুশ্রী হয় মানুষের কাছে। এবং আপনি যদি আগে অতীতের যদি কিছু ফলো আপ লোকগাথা বা এগুলো পড়েন, সেখানেও কিন্তু বলে মারমেইড খুব সুন্দর হয়। সো ওনারও কনক্লুশন এটা যে উনি অবশ্যই বিশ্বাস করেন যে দেয়ার ইজ সামথিং এক্সিস্টস বিসাইড আস, এবং উনি বলেছেন যে এই জিনিসটাই উনি দেখেছিলেন আসলে সেখানে। রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রামের আরো একজন অতিথি, জুয়েল। আমরা চলে যাব জুয়েলের কাছে। জুয়েল, এর আগেও যখন আমরা কক্সবাজারে শো করেছিলাম তখন, এবং এর আগে যখন চট্টগ্রামে শো করেছি তখনও তিনি আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন, এবারও এসছেন। তো আমরা জুয়েলের ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলে আপনার ঘটনাটা শুরু করবেন আরেকবার। হ্যালো লিসেনার্স, আমি আইয়ুব জুয়েল ফ্রম চিটাগং। থ্যাংক ইউ রেডিফুর্তি এবং বুতেসেল যে চিটাগং আসার জন্য। যাই হোক, আমার ঘটনাতে চলে যাই রাসেল ভাই। জি। ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে, আমি এখন যে জায়গায় এসছি করি, আমার বাসা চাঁদগাঁও আবাসিকে, সো ওখানকারই। সো ফার্স্টে বলে আর কি, যেটা সেটা হচ্ছে চট্টগ্রামে চাঁদগাঁও আবাসিকে কিন্তু কিছু রোডে মানে হওয়ার কিছু প্রবলেম আছে কিছু বাড়িতে। সেটা হচ্ছে হয়তো কিছু 9 নম্বর রুট আর 13 নম্বর রুটে। সো আমার ভাইয়া ঢাকা ছিল, সো সে ট্রান্সফার হয়ে চট্টগ্রামে চলে আসে। সো তারপর আমরা বাসা খুঁজতে থাকি, মানে বড় বাসা লাগবে সেই হিসেবেই। সো আমরা চাঁদগাঁও আবাসিকে 8 নম্বর রুটে বাসা নেই। 8 নম্বর রুটে বাসা নিয়ে ওখানে একটা বাসা পাই। আমি বাসা নাম্বারটা বলছি না আপাতত প্রবলেমের কারণে। সো আমরা উঠে যাই, তখন তার কিছুদিন পরে ঈদ ছিল। সো সে কারণে ভাইয়া আর আমি একাই উঠি, আপনারা সবাই বাড়িতে ছিল কক্সবাজার। নতুন বাসায় উঠলাম। তারপর আমরা কিছু মানে আমি যেহেতু হরর বিষয় নিয়ে আগে থেকে একটু ছিলাম জড়িত, সো সে বিষয়ে কিছু কিউরিওসিটি থাকে। সো বাসায় গিয়ে প্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, আমি আমার রুমে শুয়েছিলাম। সো দেখি রান্নাঘর থেকে কিচেন রুমে মানে একটা শব্দ হচ্ছে, কেউ হাঁড়ি পাতিল নাড়ছে অথবা কেউ কিছু জিনিস ধোয়াপালা করছে, এই ধরনের কিছু শব্দ আসতো। সো আমি ফার্স্টে ইগনোর করতাম, কারণ হয়তো হতে পারে পাশের বাসা থেকে হতে পারে, সেই হিসাবে খুব একটা খেয়াল করতাম না বিষয়গুলা। তো যতদিন যাচ্ছে মানে দেখলাম বিষয়গুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, শব্দটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো পরে একদিন শুয়েছিলাম, হঠাৎ করে দেখি খুব জোর আওয়াজ হলো। তো আমি উঠে গিয়ে দেখলাম মানে আওয়াজটা কিসের হলো, রান্নাঘর থেকেই হলো যেহেতু। তো উঠে গিয়ে রান্নাঘরের পাশে যাওয়ার সাথে সাথে দেখি আওয়াজটা উধাও হয়ে গেল। সো একটু খটখা লাগে, তারপর আবার চলে আসি। আবার রুমে যখন চলে আসি ঠিক তখনই দিকে আবার শুরু হয় আওয়াজটা।
পরে পাশে আবার গেলাম, গিয়ে জানালাগুলো চেক করলাম হয়তো পাশের বাসা থেকে আসছে কিনা, তাও দেখি না। প্রত্যেকদিন যেটা হচ্ছে, তারপর বুঝতে পারলাম কিছু একটা সামথিং ওয়াজ রং। সো পরে আমি চিন্তা করলাম এখন তো বলতে পারছি না কাউকে, কারণ একটা ক্লু দিয়ে তার কাউকে বিলিভ করা যায় না, জানানো যায় না বিষয়গুলা। তো পরে দেখি যা হওয়ার হোক, তো এটা চিন্তা করে বসে রইলাম। পরে আমি যেটা নেক্সট ক্লু যেটা পেলাম সেটা হচ্ছে ডাইনিং প্লেসের যে বেসিনটা থাকে সেটাতেই। সেটাতে দেখি আপনার বেসিনটা খুব অপরিষ্কার থাকতো সবসময়। হয়তো ধরেন কেউ পেস্ট ফেললে যে একটা সাদা ধরনের আবরণ থাকে, থুতু ফেললে যে ধরনের একটা আবরণ হয়, ঠিক সেম ওই ধরনের। তো ওটা পরিষ্কার করতে বেসিনটা কোথায় ছিল? ডাইনিং প্লেসে। আচ্ছা। সো তো এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমি পরিষ্কার করতাম ব্যাপারটা, কিন্তু একটু পরে গিয়ে দেখে আবার হয়ে গেল, মানে জিনিসটা থেকেই যাই। তো এটা ছিল আমার সেকেন্ড ক্লু। তারপর থার্ড ক্লু যেটা খুব অবাক করছিল সেটা হচ্ছে আমি একদিন বাসায় গেলাম কাজ সেরে, একাই ছিলাম। বাসার দরজাটা খুলে দেখি দরজার সামনে অনেক ছোট ছোট চুল, মানে ছোট ছোট কিছু চুল ছিল। সো আমি বিষয়, কারণ বাসায় কোনো ফিমেল মেম্বার ছিল না, আমি আর ভাইয়া ছিলাম, তো চুলগুলো আসার কোনো প্রশ্নই আসে না। সো আমি কি করলাম, যেহেতু আগে থেকে প্রবলেমগুলো ফেস করতে, বললাম থাক কিছু রেখে দিই আর পুরোটা পরিষ্কার করে রাখলাম। তো এটা ছিল আসলে ক্লু। পরে যেটা নেক্সট মানে 100% শিওর হলাম যে এখানে কিছু একটা আছে, সেটা হলো একদিন রাতে আমি শুয়েছিলাম মানে আমার রুমে। আমি একটু ডার্কেই থাকতে পছন্দ করি। তো আমার রুমের লাইট অফ করে রাতে, মাঝরাত হবে সময়টা, শুয়েছিলাম পাশের রুমের লাইটটা অন করে আর কি। আমার পর্দা দেওয়া ছিল। আমি হঠাৎ করে দেখি একটা শ্যাডো আমার রুম পাস করে গেল, বাট সময়টা হয়তো হবে 5 থেকে 6 সেকেন্ড। বাট আমি শক ছিলাম, দেখেছিলাম, বিকজ চিন্তা করছিলাম যদি হ্যালুসিনেশন হয় তাহলে হয়তো 2 থেকে 3 সেকেন্ড হতে পারে, এটা হুট করেই চলে যায় এইসব ব্যাপারগুলো। বাট 5-6 সেকেন্ড অনেক সময়, আমি যেটা বুঝতে পারি আর কি। তারপর বুঝতে পারলাম হ্যাঁ অবশ্যই কিছু একটা আছে বাসায়। চিন্তা করলাম ভাইয়াকে বলা দরকার। এটা কিন্তু ঈদের পরে ছিল, ঈদের পরে আসার পর ব্যাপারটা বুঝতে পারলাম। তারপর দিন ভাইয়া সকালে আসলে আমি ভাইয়াকে বলি, ব্যাপারগুলো খুলে বলি, ভাই এই ধরনের কিছু প্রবলেম ফেস করছি। তো তখন এই বিষয়ে অবাক করলো ভাইয়া বলল আমি কিন্তু বিষয়গুলা মানে ফেস করছি তোর মতো, এই ধরনের আমাকে একটা কথা বলে আসলে। তারপর ভাইয়া বলে তুই ভয় পাবি বলে আমি তোকে জানাইনি ব্যাপারগুলা, কিন্তু আমি এই বিষয়গুলা সেম ব্যাপারগুলা ফেস করছি। তারপর আমি আবার বাসার দারোয়ান থেকে জিজ্ঞেস করলাম চাচা এখানে কিছু হয়েছে কিনা, এই ধরনের ইনভেস্টিগেশন করলাম। তিনি বললো না, বাট পাশের বাড়ির দারোয়ানও কিছু জানে না বললো। বাট তিনি একটা কথা বললো, সেটা হচ্ছে কি আমরা যে ফ্ল্যাটে উঠেছিলাম সেখানে ভাড়াটিয়ারা খুব একটা দিন স্টে করে না, হয়তো 3 মান্থ 2 মান্থ, ঠিক এই ধরনের। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি একটা ছোট্ট অডিও ক্লিপ রয়েছে, আমরা সেটাতে যাব, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মনির, আমি মিশরের প্রবাসী। আপনার অনেক পুরনো লেখনা, আমি 2010 সাল থেকে আপনার প্রোগ্রামটা শুনছি। তো আজকে আমি একটা ঘটনা আপনাকে শেয়ার করবো। এই ঘটনাটি আমার সাথে জড়িয়ে যাওয়া, জানি না কে কিভাবে দেবে। রাসেল ভাই যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, হ্যাঁ একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। আমি একদিন শনিবার দিন অফিসে যাবো না, ভাবলাম যে যাবো না, শরীরটা খারাপ লাগতেছে। তো আমি যতদিন অফিসে যাই নাই, তো আমার সাথে আরো 2 জন রুমমেট ছিল, ওরা চলে গেছে। এখানে আমাদের কোম্পানি গাড়ি আছে, সেই গাড়িতে আমাদের এখান থেকে নিয়ে যায়। আপনার 30 মিনিট লাগে আমাদের অফিসে যেতে। তো যাই হোক, সবাই কাজ শুরু করছে। আধা ঘন্টা পরে আবার যে বস, উনি জিজ্ঞেস করলো আমাদের এক রুমমেটের কাছে যে আচ্ছা কি বডির আসে নাই? তো সবাই বললো ওকে তো গাড়িতে দেখি নাই। তো আমার রুমমেট যে ছিল ও বলছে আসে নাই অফিসে। কেন আসে নাই? বললো যে অসুস্থ। তো বললো যে কাজের খুব চাপ, কেন আসে নাই। তো তারপরে আধা ঘন্টা পরে দেখলো আমি গেলাম। আমি তো অসুস্থ বাসায়। তো আধা ঘন্টা পরে তারা আমাকে দেখলো আমি নাকি কাজ করতেছিলাম।
তো আমি নাকি কাজ করতেছিলাম, আমি তার সাথে কথা বলতেছি না। আধা ঘন্টা পরে গেলাম, যখন আমাকে সবাই জিজ্ঞেস করলো তুমি কেন আসো নাই, তো এই দেশে আরবি আর কয়েকটা মেয়ে ছিল, আমাকে তারা বললো ইদা মুশকিলা ফিট। আমি বললাম যে মাফিস মুশকিলা। আমি বললাম যে না, আমার কোনো সমস্যা নাই। ওরা বললো যে আমার তোমার কি হয়েছে? আমি বললাম না, আমি সমস্যা নাই। তো আমাকে জিজ্ঞেস করলো ইদা তাবেল। আমি বললাম মাফিস তাবেল, আমি কোনো অসুস্থ না, আমি ঠিক আছে। কেন আসো নাই? আধা ঘন্টা লেট করতে পারো? বললাম যে এমনি ভালো লাগে না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। যাই হোক রাসেল ভাই, এই পরের ঘটনা শুরু হলো। আমার সাথে যখন সুপারভাইজার আসে কথা বলে, আমি নাকি ওদের সাথে খারাপ ব্যবহার করি। তো এক পর্যায়ে আমি দেখ সুপারভাইজার গায়ে হাত দিছি, আমাকে চেম্বারে নিয়ে গেল। তুমি কেন গায়ে হাত দিলে, লেট করে আসছো, আবার সুপারভাইজার সাথে কেন তখন তুমি করলা, তুমি চলে যাও, তোমার আর লাগবে না। তো আমি ওখানে কি করলাম, একটা সিজার দিয়া আমার যে বস ছিল ওনাকে মেরে দিলাম। আমি ওনার সিজারটার প্যারে ঢুকিয়ে দিলাম, একটা কেসি ওনার প্যারে ঢুকিয়ে দিলাম। ওনাকে নিয়ে হাসপাতালে আমাকে ধরে রাখলো। তো ধরে রাখার পরে রাসেল ভাই, সবাই আমাকে ধরে রাখলো। পরে আমাকে এখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। তারপরে পুলিশে আমাকে বেঁধে অনেক পিটালো। আমি ওখানে নাকি মারা যাই। কিন্তু আমি ওখানে নাকি মারা যাই এই কথা সবাই জানে, যে আমি ওই পুলিশে আমাকে অনেক মেরেছে, আমি মারা যাই। তো আমার ডেড বডি পোস্টমর্টমের জন্য আমাকে পোস্টমর্টে পাঠালো, যে ওকে অনেক মারা হয়েছে, পিটানো হয়েছে, মারা। তো আমাদের যে রুমম্যান, আমাদের যে রুমম্যান যে পোলা ছিল, ও আরেকটা দুইটা পোলা ছিল আমাদের রুমে। ও আয়সা দেখে কি আমি বাসায় শুয়ে আছি। তো আমাকে জিজ্ঞেস করো, তুমি অফিসে যাও নাই, তুমি এখানে কেন? আমি বললাম আমি তো অসুস্থ, আমি অফিসে যাই নাই। তাহলে যে কি হয়েছে, রুম অফিসে কি হয়েছে এগুলা? মানে ওরাও আমাকে দেখে আমাদের চমকে গেছে, যে ওরাও কিছু মানে আমার কাছে লুকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তো ওরা বললো যে ওরা আমার সঙ্গে ভয়ে রুম থেকে বেরিয়ে গেছে। রুম থেকে বেরিয়ে আমাদের বসের অফিস বাসা এক এলাকায় থেকে ওরা, তো বসের কাছে যায়, এই ঘটনা খুলে বলতে পারে ওরা আসছে আমার বাসায়। তো রাসেল ভাই, আমি জানতে পারলাম যে আমার বসের খুব অসুস্থ ছিল এবং ওনাকে ব্যান্ডেজ করানো হলো। এবং রাত্রে উনি বাসায় আসলেন, আসার পরে উনি অসুস্থ অবস্থায় ব্যান্ডেজ করা, রাত্রে ঘুমিয়ে নিলেন। সকালে দেখলেন কোনো ব্যান্ডেজ নাই, কিছু নাই, ওনার গায়ে প্রচন্ড জ্বর। তো কেউ ধরতে পারলো, তো এখানে একটা হুজুর নিল। হুজুরের বলে যে এরকম খারাপ একটা জিন ছিল, ওই এলাকায় একটা জিন ছিল, আমি আজকে অফিসে যাই নাই। তো ওনাকে আমার যে বস ছিল ওনার উপরেই টার্গেট করেছে জিনটা। তো যাই হোক, যেমনি হোক উনি বেঁচে গেলেন, আল্লাহ ওনাকে বাঁচালো। এরপর থেকে আমাকে খুব ভয়, আমার সাথে কথা বলে না, আমাকে সব সন্দেহ করে। পরে এক বছর আমি ওখানে চাকরি করতে পারি না রাসেল ভাই, আমি চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চলে আসি। তো এখন আর কিছু হয় নাই, আমার বসের সাথে একটা তাবিজ দিচ্ছে অনেক বসে। তো এই ছিল আমার ঘটনা। নেক্সট টাইম আমার সাথে অনেক ঘটনা আছে, আমি ওগুলো আপনার কাছে শেয়ার করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনার সম্পূর্ণ দর্শক আমি নিজেই এবং আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করব। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনবেন, আশা করি আপনারা এনজয় করতে পারবেন। তো ঘটনাটি ঘটেছিল আমার সঙ্গে। তার আগে আমার নামটা দিয়ে নেই। আমার নাম রাজীব, আমি বলছি পুরান ঢাকা থেকে। এবং আমার যে ঘটনাটি ঘটেছিল সেটা ঘটেছিল আমার নানুর বাড়িতে। নানুর বাড়ি আমার কালিহাতী জেলা, টাঙ্গাইল জেলার কালিহাতীতে। তো আমি আমার ঘটনাটি শুরু করছি। তো ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল মাত্র 21। তখন আমি আমাদের এলাকার, যখন আমি নানুর বাড়িতে বেড়াতে আসছিলাম তখন ঘটনাটি ঘটে। তো আপনারা জানেন যে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সকাল বা বিকাল বা রাত্রে অনেক জায়গায় কিন্তু অনেক মানে নির্জন অনেক স্থান থাকে, যেখানে সকাল বিকাল রাত সব জায়গায় কিন্তু মানে লোকজন কম চলাফেরা করে। তো একদিন আমি এবং আমার বন্ধুরা মিলে, কয়েকজন মিলে আমাদের মানে ছুটির দিনে একটা পিকনিকের আয়োজন করেছিল আমাদের এলাকায়। তো সেই পিকনিকের আয়োজনে, তো অনেকে হয়তো পিকনিক শব্দটা বুঝতে পারছেন না, আমাদের গ্রাম এলাকায় অনেকজন মিলে যখন কোনো আর কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, গান বাজনা করা হয় বক্স বাজিয়ে, সেটাকে আমরা সাধারণত গ্রামের ভাষায় পিকনিক বলে থাকি। তো ধরে নেন সেই পিকনিকের একটি আয়োজন করা হয়েছিল। তো সেই পিকনিকের মধ্যেই আমাদের সঙ্গে একটি ঘটনা ঘটে, ভয়ানক একটি ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার। তো শুক্রবারে আমরা সবাই নামাজ টামাজ পড়ে আমরা সেদিন আর কি এমনি দিন যেমনি করে আমরা সময় কাটাই সেমনি করে সময় কাটাচ্ছিলাম। তো আমরা যখন জানতে পারি যে আমাদের সেখানে একজন মানুষ মারা যায় আর কি, আমাদের এলাকার পাশের এলাকায়, তো তখন আমরা সেখানে পিকনিকের আয়োজনটা আর কি কেমন জানি হয়ে যায় আর কি, যে পিকনিক করবো কি করবো না।
তো অবশেষে আমরা সিদ্ধান্ত নিই যে এতটা কষ্ট করে আমরা যে আয়োজন করলাম সেটা কি নষ্ট হয়ে যাবে, কি করবো আর কি। পরে অবশেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই এবং আমরা দেখি যে আমাদের পিকনিকের আয়োজনটা করা হয়। তো সেই দিন তো আস্তে আস্তে আমাদের পিকনিকের আয়োজনটা করতে অনেক দেরি হয়ে যায়। তো আনুমানিক আমাদের সকল কিছু আয়োজন করতে রাত প্রায় 12টা বেজে যায়। তো তখন আমাদের যে পিকনিকের আয়োজন করেছিলাম, আপনারা হয়তো জানেন যে গ্রামে সাধারণত পিকনিকের আয়োজন করা হলে মানে ফাঁকা কোনো স্থানে করা হয়, যেমন স্কুল মাঠ বা কলেজ মাঠ বা আপনার যে জমি যে থাকে মানে ফাঁকা জমি যে থাকে যেখানে ধান চাষ করা হয়, তো সেই সকল জমিতে কিন্তু আসলে পিকনিকের আয়োজনগুলো করা হয়। তো আমরা সেদিনের মতো আমরা কিন্তু সেখানে পিকনিক করতে গিয়েছিলাম এবং আমার সঙ্গে ছিল আমার 3 বন্ধু। 3 বন্ধুর নাম ছিল লাবিব, তনয় এবং সিয়াম। এই 3 জন মিলে কিন্তু আমরা আসলে সেখানে আমরা পিকনিকের অংশগ্রহণ করি। তো আমরা যখন সেখানে অংশগ্রহণ করি তখন সময় ছিল রাত 2টা নাগাদ, সময় প্রায় 9টা নাগাদ। তো আমরা তখন 9টার সময় কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে নির্জন একটি স্থানে, ধরতে গেলে যেখানে কোনো বাড়িঘর নেই আর কি, সাধারণত সেখানে কিন্তু আয়োজনগুলো করা হয়। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পর আমরা অনেক ভালোভাবেই অনুষ্ঠানটা আয়োজন করলাম, কিন্তু আমরা যখন সেখানে মানে আর কি যখন সময় বাজে 12টা, তখন আমাদের ওই যে এক গাছের কি যেন একটা দেখতে পেলাম, মানে আমার মনের মধ্যে কি যেন একটা আতঙ্ক সৃষ্টি হলো যে আসলে আমাকে কে যেন মানে আর কি করছে, ফলো করছে আর কি, আমাকে কে যেন তাড়া করছে আর কি, এরকম কিছু আর কি, মানে যাকে বলে আর কি, মানে কিছু আমাকে অনুসরণ করছে আর কি, আমাকে অন্যরকম করে আর কি করছে। তখন আমি বিষয়টা প্রথমে আমি নিইনি, পাত্তা দিইনি, কিন্তু পরে আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন আমি কেমন জানি চোখে অন্যরকম কিছু দেখছিলাম, আমার মাথা কেমন ঘোরাচ্ছিল। তো সকলেই বিষয়টিকে আমরা স্বাভাবিকভাবে নেই। তারপর আস্তে আস্তে যখন আমরা পিকনিকের আয়োজন শেষে বাসায় ফিরতে লাগি, তখন আমাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়। যেমন কেউ আমাদের মধ্যে তাদের মানে বাসা থেকে কল দেওয়া হয় যে তাড়াতাড়ি চলে আস, এখন তো অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চলে আস। তো তাদের পিকনিকে আমরা মোটামুটি 15 জনের মতো অংশগ্রহণ করেছিলাম। তাদের মধ্যে মোটামুটি তখন 10 জনের মতো ছিল, আর 5 জন তারা বাসায় চলে গিয়েছিল। তো আমরা মোটামুটি আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে আমাদের আরেকটা কথা বলে নিই, আমাদের যে মানে যে জায়গায় পিকনিকটা করেছিলাম সেখানে একটা মানে আপনারা হয়তো জানেন যেখানে যে আপনাদের মানে পানি সেচ দেয় সেখানে একটা ঘর ছিল। তো সেরকম ঘরের মধ্যে কে যেন একটা বসে আছে সাদা কাপড় পরা। তো আমি তো প্রথমে আমার চোখের ভুল বা ভ্রান্তি ভেবেছিলাম, কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে আসলে কিছু বলতে পারছি না বন্ধুদেরকে। যখন আমি বন্ধুদেরকে বলতে গেলাম তখন দেখি সেখানে কোনো কিছু নেই, কোনো মানুষও নেই, কিছু নেই। তখন তৎক্ষণাৎ আমি মানে বিষয়টা দেখে ঘাবড়ে দেখি রে, এতক্ষণ তো এখানে ছিল, হঠাৎ করে কই চলে গেল। তো আমি আবার কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সেখানে আবার সেই সাদা কাপড় পরা অবয়বটা কেমন জানি আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে কেমন জানি মানে তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখগুলো কিন্তু মানে যেমন কুকুরের যেমন লাইটে যেমন ঝিলঝিল করে, তেমন তার চোখ দিয়ে কেমন যেন একটা আলো বের হচ্ছে। তো তখন আমি দেখে অনেকটা চিন্তায় পড়ে যাই এবং আমার বন্ধুদেরকেও কিন্তু আমি তখন তা দেখাতে চেষ্টা করি, কিন্তু তখনই আমি কিন্তু দেখলাম যে সেখানে কোনো কিছু নেই। তো বিষয়টি তখন আমার বন্ধু তখন আমাকে কিছুটা মানে পাগল বলে করছে, তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই কী দেখছিস? আমি তো দেখতে পাচ্ছি না, তুই পাগল নাকি কিছু খেয়েছিস? আপনারা তো জানেন যে গ্রাম অঞ্চলে অনেকেই অনুষ্ঠান করলে হয়তো ওই যে কিছু আর কি খায়, তো নেশা করছে কিছু, কিন্তু আমি তখন কিছুই করিনি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে আমার সাথে কিছু একটা হয়েছে, কারণ আমি তো এগুলো কিছু খাইনি। তো এরকমভাবেই যখন যাচ্ছিলাম হঠাৎ করে সেভাবে একটি আমার নাম ধরে কেমন ডাকতে লাগলো। তো আমার নাম ধরে যখন ডাকতে লাগলো তখন আমি তাদের বন্ধুদেরকে বললাম, বন্ধু শুনতে পাচ্ছিস কি এই শব্দটা? তখন বন্ধু বলল, কই না তো, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তখন আমি বিষয়টা আরও ঘাবড়ে যাই। যাই হোক, তখন আমার মনের অবস্থা খুবই, বুঝতেই পারছেন এরকম ঘটনা ঘটলে আপনার মনের অবস্থা কেমন হবে। তো আমিও সেদিন খুব ঘাবড়ে যাই আর কি। তো আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। তো অবশ্যই যাই হোক, আমি সেখান থেকে আর কি বাড়ি ফিরতে রওনা দিই, কারণ দেখা যাচ্ছে যে তো
তখন বাজে রাত প্রায় 1টার মতো। তো যখন আমি রওনা দিলাম, তো আমাদের বাসা, আমাদের যে বাড়িটা, তো আমাদের বন্ধু বাড়ি থেকে আমাদের বাড়িগুলো কিন্তু আলাদা। তার জন্য তারা বন্ধুরা সবাই বাড়ি যার যার মতো বাড়ি চলে যায়। আমি বাড়ি ফেরার পথে কিন্তু আমি একাই সেখানে থাকি। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপর রাস্তায় আমার সঙ্গে কিছু মানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। কে যেন আমাকে মানে তার পিছনে তাড়া করছে, এরকম কিছু মনে হলো যে আমার পেছন পেছন কে যেন হাঁটছে। আর কেমন জানি ছায়া আমার সামনে ভেসে উঠছে। যেমন আপনি যদি জ্যোৎস্নারাতে কখনো যদি হাঁটেন, দেখবেন যে আপনার সামনে কিন্তু কেমন জানি ছায়া মতো কেমন জানি একটা অংশ। তো বিষয়টা আমি 3-4 বার করে পিছন দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আবার আপনারা হয়তো জানেন যে আপনার যখন জমিতে যখন আপনার করা হয় কুয়াশার মধ্যে, শীতকাল, তখন কিন্তু আপনার পিছলে ঘাসের মধ্যে কিন্তু কুয়াশার জন্য কিন্তু পিছলে একটা কিছুদিন একটা রকম হয়ে যায়। তো আমি ওরকমভাবে কেমনভাবে জানি কিসের সঙ্গে বেঁধে জানি উল্টাই দিয়ে পড়ে গেলাম। তো তখন আমার মনের মধ্যে আরও ভয় কাজ করলো যে কিরে, এখানে কোনো কিছু তো নেই, তার আমরা কিসের সাথে আর কি পড়ে গেলাম, কিসের সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। তো এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তায় পড়ে যাই। তো যাই হোক, তারপরে আমি আমাদের যে সূরা কালাম আছে, সেই সূরা কালাম পড়ে আমি সামনের দিকে এগোতে লাগলাম। তারপর কিছু আর কি দেখিনি কতক্ষণ, কিন্তু ঘটনাটি ঘটে ঠিক লাস্ট মুহূর্তে। আমি যখন আমাদের বাড়ির প্রায় কাছাকাছি 3-4 মিনিট হবে, তো এরকম একটি স্থানে গিয়ে দেখতে পেলাম যে আমাদের যে খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে কী রকমের যেন একটা বাদুড়, চোখ ধূসর রঙের, লাল টকটকে আমার দিকে থেকে গেছেন। এবং বাদুড়টা দেখতে এমন রকমের, মানে কি বলবো আর কি, বাঘুনের শরীর দিয়ে কেমন জানি আগুনের মতো কি জানি ধোঁয়া বেরোচ্ছে। আমি দেখে সোজা কথা, আমার হাত পা একদম মানে কি বলবো আর কি, আমার যে শরীর কাজ করা পুরো বন্ধ হয়ে গেছিল। আমি যে রাস্তাতে হেঁটে যাব, এই শক্তিটুকু আমি পাচ্ছিলাম না। তো এরকম অবস্থা দেখে আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠি। চিৎকার দেওয়ার ফলে আশেপাশের যে বাড়িঘর ছিল, সেখানে বাড়িঘরের লোকেরা সবাই আমাকে আর কি বাড়িঘরের সবাই আর কি আমাকে করে সেখানে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে তোমার কী হয়েছে। কিন্তু আমি তখন প্রায় অজ্ঞান প্রায় হয়ে গেছি। তখন তারা সবাই, আমাদের যে পাড়া প্রতিবেশী আছে, সবাই মিলে আমাকে আমাদের বাড়িতে পৌঁছে দেয়। তো বাড়িতে পৌঁছে দেওয়ার পরে কিন্তু ঘটনা শেষ নয়, তারপরে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে। এবং আমি যখন বাড়িতে গেলাম, তখন আমি পরিবারকে সকল ঘটনা খুলে বললাম। এবং আমি যখন ঘটনা খুলে বললাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো ছিলাম। কিন্তু যখনই আমি রাত্রে সকল কাজ করে যখন ঘুমাতে গেলাম, তখনই আমি আবার দেখতে পেলাম আমার দরজার সামনে যে উঠানটা রয়েছে, সেই উঠানের মধ্যে কে যেন সেই সাদা আকৃতির কাপড় পরে বসে আছে। বিষয়টা দেখে আমি আমার মনের মধ্যে মানে কোনো কিছু কী রেখে কী করবো, বিষয়টা ভাবতে পারছিলাম না। তখন আমি দৌড়ে গিয়ে আমার রুমে চলে গেলাম এবং আমার রুমে চলে গিয়ে আমার বাবা মাকে সবার পরিবারকে সব কিছু বললাম। তারা আমার কথাগুলো বিশ্বাস করছিল না। তারপরে আমি বিষয়টা আর কি আমার মনের মধ্যে কেমন যেন অস্থিরতা কাজ করে রাখলো। তখন আমি জানলা দিয়ে তাকালাম, তখন দেখি সেই অবয়বটি নেই। তার কিছুক্ষণ পর মুহূর্তে আমি যখন আবারও পানি খেয়ে ঘুমাতে গেলাম, তখন সে বলতে লাগলো, তুই একদিন ঠিকই মরবি, তোকে আমি মেরেই ফেলবো। এরকম সে কি যেন একটা বলছিল মিটমিট করে, আর মুখে কেমন জানি অন্যরকম একটা কর্কট হাসি দিচ্ছিল। এরপরে আমি সেটি দেখে অজ্ঞান হয়ে যাই। এবং আমি যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখি সকলে আমাকে বারান্দার মধ্যে মুখে পানি ঢালছে। এবং আমার জ্ঞান ফিরে। এই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটি ভালো লেগেছে। আর ধন্যবাদ সবাইকে।